হেডিং করো মডিউল। কি হেডিং করো মডিউল। হ্যাঁ বলো। বলছি নতুন হবে? না, গ্রুপ থিওরির একটা পার্ট মডিউল। এটা হচ্ছে গ্রুপ থিওরি, আর কি যেটা পার্টটা হবে গ্রুপ থিওরি। গ্রুপ থিওরির একটা বিশেষ পার্ট হচ্ছে মডিউল। মডিউল সম্বন্ধে জানতে হবে। মডিউল দুটো প্রকার আছে, একটা হচ্ছে অ্যাডিটিভ মডিউল, অ্যাডিটিভ মডিউল। অ্যাডিটিভ মডিউল ওটা কি? না, অ্যাডিটিভ মডিউল যদি এন বলা হয়, এটা কিভাবে ডিনোট করা হয় না, সার্কুলার প্লাস করলে সাথে নিচে এন করলে, হ্যাঁ। আর একটা কি আছে না, মাল্টিপ্লিকেটিভ মডিউল। মাল্টিপ্লিকেটিভ মডিউল, মডিউল এন। এটা কিভাবে করা হয় না, ক্রস দেওয়া হয় এর সাথে এন, ঠিক আছে। এখন এই দুটো বাইনারি কম্পোজিশন, এগুলো কিভাবে ডিফাইন করা হয়, এগুলো বাইনারি কম্পোজিশন। আমি আগের দিন স্টার সাইন দিয়ে বুঝিয়েছিলাম যে স্টারটা বাইনারি কম্পোজিশন, আজকে দেখাচ্ছি এগুলো বাইনারি কম্পোজিশন হলে তখন কিভাবে কাজ করে। ধরো তুমি এ সার, যার অ্যাডিটিভ মডিউলো এন, বি যদি করা হয়, এর মিনিংটা হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার when a plus b is divided by n, ঠিক আছে। আর যদি a, এটা মাল্টিপ্লিকেটিভ মডিউলো n যদি করা হয়, b করা হয়, তাহলে কি হবে না, রিমাইন্ডার when a dot b is divided by n। এখন দেখো, আমার কয়েকটা উদাহরণ নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো 2 কে, এটা হচ্ছে অ্যাডিটিভ মডিউলো 3, এটা 2 করা হলো, তার মানে কি হবে, মানে দুটো 2 দিয়ে 4 করলে, এর 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে, 1 থাকবে না, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1 হবে। এটা 1 নাম্বার। 2, স্যার আরেকবার বলুন না। এই দেখো 2 আছে আর 2 আছে, এই দুটোকে যোগ করলে কত, 2 + 2 4 আসছে। এবার 4 কে যখন এই যে মডিউলে যে 3 যদি দেওয়া থাকে, তাহলে 3 দিয়ে ভাগ করবে, হ্যাঁ। 4 কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, রিমাইন্ডার 1 পাচ্ছি রিমাইন্ডার, তাহলে এটা হবে 1। যে রিমাইন্ডারটা এখানে লেখা হবে সেটা। আরো কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। ধরো 2, এটা অ্যাডিটিভ মডিউলো 3, আর এখানে রয়েছে হয়তো 3 নিলাম, তাহলে কত হবে, দুটো যোগ করলে কত আসছে, 5 আসছে। 2 এবং 3 কে যোগ করলে 5 আসছে। 5 কে 3 দিয়ে ভাগ করলে তোমার কত, রিমাইন্ডার কত পাচ্ছ, 2 2। পাচ্ছ নাকি, তাহলে এখানে টু। 2 হবে। ঠিক একই রকম সিমিলারলি আমরা করব 3 নাম্বার। এটা 2, দেখো গ্রুপ থিওরি ভালো করে জানতে গেলে এই জিনিসগুলো বেসিক জিনিস, এগুলো জানতেই হবে, এগুলো ভালো করে নোট করে রাখো, প্র্যাকটিস করবে একটু, তাহলেই হবে। ধরো এটা করলাম, সাথে 4 করলাম, এটা কত হবে, 4 2 যোগ করলে কত, 6 আসছে। 6 কে 3 দিয়ে ভাগ করলে 0 জিরো আসবে। হবে। 0 4 নাম্বার, হয়তো 2 কে আমরা করলাম সার্কুলার, এটা হচ্ছে অ্যাডিটিভ মডিউলো, এটা 3, এটা 5 করলাম, তাহলে কত আসবে, কত আসছে, তারপর ওয়ান। 1 আসবে, 1। ওয়ান। কেন, 1 আসবে। এরপরে নেক্সট, যদি এটা দেখো, 3-এর থেকে বেশি হওয়ার জন্য এরকম হচ্ছিল, যে কি 3-এর থেকে বেশি হচ্ছিল, যেমন 7 আর 5, 5 আর 2 7 হচ্ছিল, 5 5 আর 2 করলে 7 পাচ্ছিলাম, 7-এর জন্য কি, 7টা গ্রেটার দেন 3, এর জন্য এটা হচ্ছিল। লেস দেন হয় তাহলে কি রকম হবে দেখবে। 5 নাম্বার একটা উদাহরণ নিচ্ছি, হয়তো 2, এটা অ্যাডিটিভ মডিউলো 10, এটা করলাম 5, তাহলে বলো এই দুটো যোগ করলে কত, 7 আসছিল। এটা আর এটা যোগ করলে 7 আসবে, 7টা কি 10-এর থেকে ছোট। যদি লেস থাকে লেসেই থাকবে, হ্যাঁ, সেটা কোনো চেঞ্জ হবে না, সাথেই থাকবে, হ্যাঁ। যদি বেশি থাকে তখন একমাত্র ডিভাইড করবে, যেটা রিমাইন্ডার আসবে, রিমাইন্ডারটা এখানে লিখা হবে। বোঝা গেছে? বলো এটা বলো। 5 অ্যাডিটিভ, আরেকবার বলুন না, আরেকবার বলুন। বলছি 5 অ্যাডিটিভ মডিউলার 5, এটা যদি 15 আর 10 যদি করা হয়, এটা মানে কি, ভালো করে শোনো, আশা করি রিপিট করতে হবে না। 15। হ্যাঁ, এই দুটো যোগ করলে দেখো 15 আসছে, 15টা কি 50-এর থেকে ছোট, তাহলে 15 হবে, হ্যাঁ? বোঝা গেছে?
ভালো করে শোনো, তাহলে মানে এনটা যদি বড় হয়, যদি ভাগ না যায়, তাহলে যেটা আসলে সেটা যোগফলটা যেটা হবে সেটাই। হুম, নেক্সট ধরো হচ্ছে তো মাল্টিপ্লিসিটি মডিউলও করলে সেক্ষেত্রে কি কম হবে না, টু, এটা মাল্টিপ্লিসিটি মডিউলও হয়তো তুমি থ্রি করলে, টু করলে, মানে দুই দুয়ে গুণ করলে কত, চার আসছে, চারটাকে তিন দিয়ে ভাগ করলে তোমার রিমাইন্ডার কত আসছে, এক আসবে নাকি, এক করতে পারবে। পরেরটা ধরো টু অ্যাডিটিভ মডিউল থ্রি, আর এখানে ফাইভ করলাম, তাহলে কত আসবে বলো, পাঁচ আর দুই কত গুণ করলে কত আসছে, দশ নাকি, দশ। ওয়ান আসছে। এটাও একই জিনিস, যদি তুমি তার থেকে ছোট হয়, ধরো ধরো তোমাকে দিলাম টু অ্যাডিটিভ মডিউল টেন, স্যার 1 হবে। এটা এইট করা হয়, যদি এইট করা হয় তাহলে কি হবে, সিক্স হলো। এটা সিক্স হবে, হ্যাঁ। আর জন্য ষোলো, কি ষোলোকে করে দশ, হচ্ছে? কিটা কি করে হচ্ছে? কি করে হচ্ছে, আর জন্য ষোলোকে তুমি দশ দিয়ে ভাগ করো না, কত রিমাইন্ডার আসছে দেখো। এগুলো আমাকে কোশ্চেন করছো, অনার্সে করছো, একটু সচেতন হয়ে কোশ্চেন গুলো করো। তারপরে দেখো, আমি যদি গুণ শিকার আছি, তোমরা যদি বলো গুণটা কি করে হলো, তখন একটু কেমন লাগবে না, কোশ্চেনের মতো কোশ্চেন করো। দেখো এটা যদি করা হয় টু টেন, এটা ফোর করা হয়, তাহলে কত আসবে বলো, তাহলে চার দিয়ে এইট কত হবে। আসবে, এইট স্যার আসবে। 8 আছে। হ্যাঁ, এইটটা কি টেনের থেকে ছোট, তাহলে এইট হয়ে যাবে, হ্যাঁ। নেক্সট যদি ফিফটিন, এটা অ্যাডিটিভ যে মাল্টিপ্লিটিভ মডিউলও, এটা যদি হান্ড্রেড করা হয়, সিক্স করা হয়, তাহলে কত, 90। নাইনটি চলে হয়ে আসবে, যাবে। হ্যাঁ, নাইনটি, স্যার কেন 9। না, তোমার হান্ড্রেডের থেকে ছোট এই টার্মটা আসার জন্য, যদি দেখো এমন হয় করবে, যদি বেশি হয় তাহলে ভাগ করবে, সেই রিমাইন্ডারটা করবে, আদারওয়াইজ ছোটটা থাকবে ছোটই থাকবে। কার বুঝতে অসুবিধা হলো বলো, পার্টিকুলারলি কেউ, কেউ বুঝতে পারছিল না, সবার ক্লিয়ার হয়েছে, অমিত ক্লিয়ার হয়েছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ সুয়াশিস, হ্যালো, হ্যাঁ স্যার হয়েছে, আচ্ছা, হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। এবার যেখানে যে ভাগ যাচ্ছে সেটা আমি দশমিকে তো ভাগ যেতে পারে। না না না, দশমিক করার দরকার নেই, এমনি জাস্ট ইন্টিজার টাইপ তো ভাগ করবে, ঠিক আছে, রিমাইন্ডারটা শুধু নিবে ইন্টিজার টাইপ, মানে একবার করলে সেখানে যেখানে তুমি দশমিক নিলে তো এটা অনেকটা হয়ে যাবে, কিন্তু দশমিক না যাবে না, হ্যাঁ, ইন্টিজার করলে। আচ্ছা। এখন আমাদের জেড এন, মানে পার্টিকুলার, নোট আকারে করো, জেড এন মানে হচ্ছে, জেড এন এটা হচ্ছে আর কি অ্যাডিটিভ মডিউল এন এর রেসপেক্টে এটা কি হবে না, গ্রুপ হবে, এটা প্রুফ করতে হবে, সো দ্যাট, যদি বলা হয় সো দ্যাট জেড এন অ্যাডিটিভ মডিউল এন এর রেসপেক্টে এটা হচ্ছে এই যে গ্রুপ ইজ ফর্ম এ গ্রুপ, ইজ ফর্ম এ গ্রুপ, এটা একটা গ্রুপ ফর্ম করবে, এটা তোমাকে প্রুফ করতে হতে দিল, সো দ্যাট, হ্যাঁ। তখন কি হয় করবে না, আমাদের যে গ্রুপে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো সবগুলো কাজে লাগাবো। এখন জেড এন সম্বন্ধে তোমাদের জানতে হবে, জেড এন এটা গ্রুপ তো করবে, এটা পরে করবো, হ্যাঁ, আগে আমি জেড এন সম্বন্ধে একটু জেনে নাও। তাহলে জেড এনটা একটা কি করবে না, সাইডে, খাতার একটা সাইডে করো, হ্যাঁ, জেড এন, এটা হচ্ছে জেড এন, জেড এন মানে কি প্রথমে লিখো, ইকুয়াল টু কালেকশন অফ অল ইকুইভ্যালেন্স classes with respect to the relation of congruence modulo n, congruence modulo n, এগুলো ফার্স্ট সেমিস্টারে তোমাদের সেট সেট রিলেশন এবং ম্যাপিং যে পার্টটা ছিল, ওখানে তোমরা ইকুইভ্যালেন্সও পড়েছো, ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স ক্লাসও পড়েছো, আর কনগ্রুয়েন্সও পড়েছো, মডিউলো এন। এখানে এটা হচ্ছে জেড এন মানে এটা হচ্ছে
আর জেডেন সমান কি লিখতে পারবে? জেডেন সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হবে একটা সেট, তো সেটকে সবসময় সেকেন্ড বন্ধনীর মধ্যে লিখতে হবে। কিভাবে লিখবে দেখো, সেকেন্ড বন্ধনী দিলে প্রথম টার্মটা হবে 0 বার 0, থার্ড বন্ধনীর মধ্যে 0 করলে তারপরে 1, তারপরে 2, এখান থেকে শুরু করে সব পুরো ডট ডট করতে করতে যাবে। এটা যদি n থাকে তাহলে n মাইনাস ওয়ানে গিয়ে শেষ হবে। হ্যাঁ, বোঝা গেছে? কি হলো না, 0 বার 0, 0 থেকে শুরু হলো 0 1 2, ডট ডট করতে করতে কোথায় শেষ হলো না n মাইনাস ওয়ান। এখানে যদি n থাকে তাহলে n মাইনাস ওয়ান, যদি 3 থাকতো তাহলে 2 এ গিয়ে শেষ হয়ে যেত। হ্যাঁ, এবার এটাকে কিভাবে লিখতে পারো? দ্যাট ইজ বল লিখো, দ্যাট ইজ জেড এন ইকুয়াল টু সেকেন্ড মানের মধ্যে এটাকেই তুমি অ্যানাদার ফর্ম কি লিখতে পারবে? 0 বার 1 বার 2 বার ডট ডট করতে করতে n মাইনাস 1 বার। এটা হচ্ছে জেড এন সেট। হ্যাঁ, তাহলে জেড এন কি না, 0 বার থেকে শুরু হলো একদম তোমার n মাইনাস 1 বার পর্যন্ত। এখন যদি বলা হয় জেড ফাইভটা কি হবে, জেড ফাইভে কোন কোন এলিমেন্ট গুলো থাকবে? না, এলিমেন্ট গুলো থাকবে 0 বার 1 বার 0 থেকে 4। 2 বার 3 বার 4 বার। ঠিক আছে, 4 এ গিয়ে শেষ হয়ে যাবে। জেড মাইনাস 1 মানে কি, n মাইনাস 1 মানে 5 ছিল, 5 থেকে 1 বিয়োগ। জেড 7 বললে তোমার 6 বার পর্যন্ত হতো, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, এখন আমাদের জেড এনটা ক্লিয়ার হয়েছে। জেড এন প্লাস কি আই এন, অ্যাডিটিভ মডুলো এন, এটা কি স্যার proof? বারটা কেন দেবো? এই যে এই ফর্মটা আছে না, এই ফর্মটাকে তুলতে গেলে তোমার হচ্ছে বার আকারে লিখা হবে। হ্যাঁ, এটা প্রুফটা তোমাদেরকে করাচ্ছি না, ওটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস এবং কনগ্রুয়েন্স মডুলো এন। কনগ্রুয়েন্স মানে এই ইকুইভ্যালেন্স ক্লাস বলে একটা পার্ট আছে, এসকে আপাতত আছে, ওই পার্টটা দেখবে তাহলে বুঝতে পারবে। আমরা এইভাবেই ডিফাইন করি। হ্যাঁ, মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 0 বার আকারে করবো, 0 বার 1 বার 2 বার 3 বার এইভাবে চলতে হবে। হ্যাঁ? কোনো কোনো অথরের বইতে একবারে বারটা তুলেও দেওয়া আছে, তুমি যদি বারটা তুলেও করো তাও কোনো প্রবলেম নেই। হয়তো তুমি 0 1 2 ডট ডট করতে এটা একই মানে। হ্যাঁ, মিনিংটা একই হবে। কোনো কোনো অথরের বইতে আছে, আমাদের এসকে মাপাতে বার দিয়ে করা আছে। নেক্সট আমাদের কি প্রুফ করতে হবে? প্রুফটা করতে হবে না জেড এন প্লাস আই এন মানে অ্যাডিটিভ মডুলো এন হবে। এটা কি হবে না, একটা গ্রুপ ফর্ম করছে। দেখো 1 নম্বর কি, এটা চেক করতে গেলে 1 নম্বর করো ক্লোজার প্রপার্টি, লিখো হ্যার জেড এন ইকুয়াল টু, জেড এন সেটটা প্রথমে লিখে দাও, জেড এন ইকুয়াল টু যা করতে হবে 0 বার 1 বার 2 বার, আমরা বার দিয়ে লিখবো। হ্যাঁ, ডট ডট করতে করতে এটা কি n মাইনাস 1 বার হয়েছে। এখন কাজটা কি, 1 নম্বর হচ্ছে ক্লোজার প্রপার্টি, সিএল ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা দেখবো। ক্লোজার প্রপার্টি কি জানি আমরা, যে কোনো দুটো এলিমেন্ট নাও, যে কোনো দুটো, তুমি চাইলে 0 বার 1 বারের মধ্যে যে কোনো ফাইনাইট কোনো এলিমেন্ট নাও। হয়তো তুমি জেড ফাইভ নিলে, হ্যাঁ আমি ফাইনাইটের ক্ষেত্রে হচ্ছে, তাহলে ইনফাইনাইটের ক্ষেত্রে তোমরা ওখান থেকে বলবে। বলো জেড ফাইভ, হ্যাঁ জেড ফাইভের ক্ষেত্রে দুটো যে কোনো এলিমেন্ট নাও তো। দুটো আমরা ক্লোজারের ক্ষেত্রে কি জানি না, দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন করবো, অপারেশন করাবো, সেটা যদি ওই সেটটা ওই সেটটার এলিমেন্ট হয়ে থাকে তখন আমরা কি বলতে পারবো না ক্লোজার। হ্যাঁ, এখানে যে কোনো দুটো এলিমেন্ট বলো, যে কি কি নিবে, 3 বার। হ্যাঁ 3 বার 3 বার। আর এখানে কি ছিল, অ্যাডিটিভ মডুলো, আমি ফাইনাইটের ক্ষেত্রে হচ্ছে, ইনফাইনাইটের ক্ষেত্রে ওখান থেকে বলবো। অ্যাডিটিভ মডুলো 5 4 বার করলাম। হ্যাঁ, এই দুটোর মধ্যে অপারেশন করবো, এটা কি আসছে দেখবো, কি আসবে দেখবে, কত আসবে বলো? 4 3 7 আসছে নাকি? 7কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 2 হবে 2। 2 বার। হ্যাঁ, 2 হবে স্যার। 2 বারটা তোমার কি জেড ফাইভের মধ্যে আছে। তুমি যে কোনো এলিমেন্ট নাও না কেন, তুমি আর কি এইভাবে পাবে। হ্যাঁ, এলিমেন্টটা অপারেশন করার পরে সেই এলিমেন্টই ফিরে আসছে, এটা বিলংস টু জেড ফাইভ। তাহলে কি বলতে হবে, এটা ক্লোজার। এখানে আমরা ইন জেনারেল লিখে দেবো, এটা লিখো। ক্লোজার প্রপার্টিতে কি লিখবে না, লেট এ একটা এলিমেন্ট নিলে, একটা এবার একটা এলিমেন্ট নিলে কোথা থেকে না জেড এন থেকে। হ্যাঁ, আর কমা দিয়ে করো বিএন একটা এলিমেন্ট নিলে বিএন, এটাও বিলংস টু বিএন বার, বিএন নয় শুধু বি এলিমেন্ট। হ্যাঁ, বি বি বারটা কি নিচ্ছি, জেড এন থেকে নিচ্ছি, তাহলে এ বারটাও বি জেড বার থেকে জেড এন থেকে নিচ্ছি, আর বি বারটাও জেড এন থেকে নিচ্ছি। ঠিক আছে, এখন সাজ দ্যাট এদের মধ্যে অপারেশন করলে কি হচ্ছে, এবার অ্যাডিটিভ মডুলো এন
বি বার। এটা করলে আমাদের যে এলিমেন্টটা হবে এটা কি হবে, না এটা বিলংস টু, এই যে এলিমেন্টটা পাবো না এই দুটোর মধ্যে কম্বিনেশন ইয়ে করার পর, অপারেশনটা করানোর পর এটা হচ্ছে পাবো জেড এন এর একটা এলিমেন্ট পাবো। হ্যাঁ, এই আমরা দেখলাম ফাইনাইটের ক্ষেত্রে এইমাত্র দেখলাম না, এই দেখো 3 বার আর 4 বারের মধ্যে অপারেশন করার পরে 2 বার পেলাম। 2 বারটা কি জেড 5 এর অন্তর্ভুক্ত আছে। তুমি ইনফাইনাইট যে কোনো ধরো, তুমি জেড 7 এর ক্ষেত্রে ধরো, জেড 8 এর ক্ষেত্রে যে কোনো ধরবে, দেখবে পেয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এখন নেক্সট 2 নম্বর পেপারটি কি আছে, আবির 2 নম্বর পেপারটি কি? 1 নম্বর তো ক্লোজার, 2 নম্বর পেপারটি কি কালকে বলেছিলাম বলো। পড়াশোনা করছো না একবারে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বললাম তো। শোনা যাচ্ছে না যে, আনমিউট করে বলেছো নাকি? আচ্ছা, হ্যাঁ এমনিতেই বললাম তো। তো ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিভাবে হবে, না যে কোনো 3টে এলিমেন্ট নাও, দেখো এখানে তুমি এন, না এন নয়, ধরো এবার নিলে, এবার সার্কুলার, এটা হচ্ছে অ্যাডিটিভ মডিউলো এন বি বার করো। হ্যাঁ, আর কি করবে না এটার মধ্যে ব্র্যাকেট দিবে সার্কুলার, এটা হচ্ছে অ্যাডিটিভ মডিউলো এন সি বার করবে। এটা ইকুয়াল টু, তুমি চাইলে এটাকে চেঞ্জ করে ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করে দাও, এবার সার্কুলার মডিউলো এন বি বার করো। হ্যাঁ, আর সাথে কি করবে না অ্যাডিটিভ মডিউলো এন সি বার করো, একই জিনিস আসবে দেখবে। চলো একটা এক্সপেরিমেন্ট করে নিই। ইনফাইনাইট সেটের ক্ষেত্রে কি করবো না ফাইনাইট সেট ধরে আমরা এক্সপেরিমেন্ট করবো। বলো, জেড 7 নিচ্ছি। হ্যাঁ, জেড 7 কি কি আছে বলো। 6 বার এটা আছে তো, এই এলিমেন্ট গুলো আছে। কারণ 3টে, যে কোনো 3টে বলো, যে কোনো 3টে ধরে নাও। কি কি ধরবো, এটা ধরছি, এটা ধরছি, আর এটা ধরছি। তাহলে 2 বার, 4 বার, আর কি 5 বার। এগুলো বিলংস টু কোথায় আছে, জেড 7-এ। জেড 7 আছে। এখন তুমি কি করবে না ব্র্যাকেটের পজিশন চেঞ্জ করে অপারেশনটা করবে। 2 বার করলে অ্যাডিটিভ মডিউলো কত, এখানে 7-এর রেসপেক্টে করছি, জেড 7-এর রেসপেক্টে, তাহলে অ্যাডিটিভ মডিউলো 7 করবে। হ্যাঁ, 4 বার করলে, আর 4 বারের সাথে কি করবে না অ্যাডিটিভ মডিউলো 7 5 বার, এটা অপারেশন করো বলো। 2 বার হলো, অ্যাডিটিভ মডিউলো কত 7, আর এই দুটো যোগ করলে কত আসছে, যোগ করে 7 দিয়ে ভাগ করলে কত আসবে, 4 5 9 নাকি, 2 বার আসবে নাকি, 2 বার। স্যার টু হ্যাঁ, দিলে এটা কি পাচ্ছ এখন, 2 দিয়ে 4 আসছে, 4টা তো 7 থেকে ছোট, ফোর দিলে বার 4 বারই থাকবে। হ্যাঁ, 4 বার। হ্যাঁ এটা হলো। এখন তো ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করে একবার করো। 2 বার অ্যাডিটিভ মডিউলো 7 4 বার করো, আর তার সাথে কি করবে অ্যাডিটিভ মডিউলো 7 5 বার। একদম বেসিক থেকে শেখাচ্ছি, তোমরা পরে এক্সপার্ট হবে জানি, কিন্তু এখন বেসিক থেকে শিখো। এটা কি হবে দেখো, এই দুটো করলে কি হচ্ছে, 4 হবে উত্তর। 4 বার। এই দুটো করলে 6 বার। 6 বার আসছে। পুরোটাই 4 বার হবে, হ্যাঁ, মানে উত্তর হবে 4 বার। আচ্ছা, এটা কত আসছে 6 × 11 নাকি, 11টাকে তুমি 7 দিয়ে ভাগ করলে 4 বার আসছে। দেখো একই জিনিস আসছে। 4 বার হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, দিলে যে কোনো 3টে নাও না কেন, এল কি ফর অল এ বার বি বার আর সি বার যে কোনো নাও বিলংস টু জেড এন থেকে নিলে কি হবে না এটাও স্যাটিসফাই করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো স্যাটিসফাই করবে, তাই না? আমরা দেখলাম তো জেড 7 নিয়ে। এখন 3 নাম্বার, সবসময় কি একই নম্বর হবে, মানে 4 4 সবসময় কি একই রকম আসবে? এটা শিখলে 4 4 কেন আসবে, তুমি যে কোনো নাও না, তুমি নিজের মতো করে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। এখানে আমরা 3টে নাম্বার নিয়ে আচ্ছা তাহলে ঠিক আছে। কথা তো করেছি। তুমি জেড 11-এর ক্ষেত্রে নিয়ে দেখবে তো কেমন আসছে। 3টে যে কোনো নিবে। হ্যাঁ, তোমার নিজের খুশি মতো 3টে নেবে, যে 3টে নেবে ওদের মধ্যে ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করে একবার অ্যাডিটিভ মডেলে করবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার যেটা করছি সেটা কি না আমাদের আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি কি না, আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে এমন একটা এলিমেন্ট থাকবে যার সাথে
যার সাথে যোগ করলে কি হবে, এটা আইডেন্টিটি প্রপার্টি, এখানে লিখো। এখানে জিরো বারটা কি ছিল না, দেখো জিরো বারের সাথে তুমি যে কোনো এলিমেন্ট মানে Z5 থেকে নিছো, Z7 থেকে নিছো, যে কোনো একটা এলিমেন্ট 3 বারকে হয়তো যোগ করলে, এখানে Z7 করো, কত আসবে দেখবে, কত আসবে দুটোর মধ্যে যোগ করলে 3 বার আসবে। হ্যাঁ, যে কোনো নাও, 5 বার নিলে 5 বারের সাথে তুমি ডান দিকে যোগ করো, বাম দিকে যোগ করো, 7 বার, এটা হচ্ছে 0 বার করলে কত আসবে, এটা 5 5 বারই আসবে, 5 বার বলবে। হ্যাঁ, এখন আমাদের কি করছি না, 3 নম্বর প্রপার্টিটা স্যাটিসফাই করছে, লিখো। দেখো জিরো বার বিলংস টু জেড এন, জিরো বারটা যেহেতু জেড এন আছে, এত ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট, এটা একটা আইডেন্টিটি এলিমেন্ট হয়েছে, সাচ দ্যাট এলিমেন্ট, সাচ দ্যাট কি হবে না, তুমি জিরো বারের সাথে রাইট সাইডে তুমি এ বারকে যোগ করো, এটা অ্যাডিটিভ মডুলো এন করবে। হ্যাঁ, আর তার সাথে তুমি লেফট সাইডে যোগ করো, এ বার থাকলো অ্যাডিটিভ মডুলো এন, জিরো বার করলে সবসময় তোমার কি পাচ্ছে না, যে সংখ্যাটা যোগ করছো ওটাই পেয়ে যাচ্ছ, এবার ফিরে চলে আসবে। কার জন্য না, ফর অল এবার বিলংস টু জেড এন থেকে নিচ্ছ, এখানে জেড এন নিয়েছি, পার্টিকুলার কেসের ক্ষেত্রে কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিবে, বোঝা গেছে। এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি হলো। নেক্সট একদম লাস্ট কি, ইনভার্স প্রপার্টি, এটা আলাদাভাবে লিখবে না, ডান দিকে লিখবে, এটা যদি লিখতে হয় তো ডান দিকে লিখবে, এখানে লিখবে না। এরপরে 4 নাম্বার কি আছে না, ইনভার্স প্রপার্টি। ইনভার্স প্রপার্টি কি হবে না, দেখো ইন জেড এন, ইন জেড এন লিখো, ইন জেড এন অফ ফর ইচ এলিমেंट, ফর এনি এলিমেंट कर दो, এনি এলিমেंट এটা কে ধরো, হ্যাঁ কে বার বিলংস টু জেড এন থেকে নিলে দেয়ার এক্সিস্টে ইনভার্স এলিমেন্ট, তার জন্য একটা ইনভার্স এলিমেন্ট পাবে। ইনভার্স এলিমেন্টে কি পাবে জানো, কে বার থেকে যখন নিচ্ছ তখন এটা কি হবে না, এলিমেন্ট এটা হচ্ছে জেড এন মাইনাস কে করবে। হ্যাঁ, এন মাইনাস কে, এই বারটা হবে ইনভার্স এলিমেন্ট, এটা পাবে অলওয়েজ। তোমার একটা উদাহরণ নিলে ভালো বুঝতে পারবে, বলো তো এখন দেখো, লিখো তো, ধরো ইন Z7, হ্যাঁ ইন Z30, হ্যাঁ Z30 এর ক্ষেত্রে এখানে যদি বলা হয় ফাইন্ড দ্য ইনভার্স ইনভার্স অফ 21, মানে 21 এর যদি ইনভার্স বলা হয় তখন তুমি কত পাবে, এখানে কি আছে, এন এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে কে এর ইনভার্স কত পেয়েছিলাম, কে বারের ইনভার্স, এখানে যে 21 বার যদি বলা হয় তাহলে কি করতে না, 30 থেকে 21 বার 1 বিয়োগ করতে হবে, তাহলে যেটা হবে এটা হলো কত, 9 বার, 9 বার তোমার হচ্ছে এর ইনভার্স। বুঝলাম না দাও বলুন। যে কোনো একটা এলিমেন্ট নাও না কেন জেড এন থেকে, তার জন্য তার ইনভার্স কি হবে না, আমরা এন থেকে কেটাকে বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে এলিমেন্টটা নেবে। তুমি ধরো এই উদাহরণগুলো লিখো ডান দিকে, ইন Z13 ক্ষেত্রে কি ফাইন্ড দ্য ইনভার্স অফ 21 বার, কত হবে না, এত ইজ 30 থেকে আমরা 21 বিয়োগ করবো 9 বার, ওটা হলো আমাদের ইনভার্স এলিমেন্ট। লিখো নেক্সট, আরো কয়েকটা এক্সাম্পল লিখো। দেখো ইন Z10, ঠিক আছে, দিলে ইনভার্স অফ 8 কি হবে, তোমরা নিজেরা বলো। 2 বার, এটা যদি 8 বার, দুই হ্যাঁ এটা 8 বার থাকলে এটা 2 বার হতো। হ্যাঁ, তাহলে ইন হয়তো বললাম যে Z5, ঠিক আছে,
ইনভার্স অফ 2 বার কত হবে? 3 বার। 3। 3 বার। এটা কে বুঝতে পারলো না এটা? প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইনভার্স এলিমেন্ট হবে, সেটা কি হবে? ইনভার্স এলিমেন্টটা এন থেকে কে টাকে বিয়োগ করবে, যেটা হবে ওটাই। এই যে আমরা এন এর ভ্যালু এখানে, এন এর ভ্যালু কত 5 পেয়েছিলাম, আর এখানে কে এর ভ্যালু 2 নিয়েছিলাম, তাহলে 5 থেকে 2 কে বিয়োগ করলে 3 বার পাচ্ছিলাম, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে হয়েছে, লিখো দেয়ারফর ইনভার্স এলিমেন্টটা লেখা হয়েছে, লিখো দেয়ারফর জেড এন অ্যাডিটিভ মডুলো এন ইজ ফার্মস গ্রুপ, ফার্মস গ্রুপ, গ্রুপস। ঠিক আছে, গ্রুপস করে দাও, এটা একটা গ্রুপ ফর্ম করছে। স্যার পেজটা একটু নিচে নামান। দেখো, আর এখানে হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে যে কোনো কে বার নিলে তোমার এন মাইনাস কে বার হতো, হয় এটা হলো। চলো কয়েকটা অ্যাপ্লিকেশন করো, মানে আজকে এই টাইপের কয়েকটা অ্যাপ্লিকেশন করো, তারপর ফাইনাইট গ্রুপে চলে যাবো। স্যার একটু নিচে নামান। কোন পেজ? এখানে হুম। হুম। হয়েছে? হ্যাঁ, ওই লিখো প্রবলেম, প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1, ফাইন্ড দ্য ইনভার্স, ফাইন্ড দ্য ইনভার্স, ইনভার্স অফ এ, মানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ইনভার্সটা বের করতে হবে। এটা কিরকম দেওয়া আছে দেখো, 3 4 আর 4 4, দুটো করে দেবো, আর একটা তোমাদেরকে বাড়িতে করতে দেবো, বাড়িতে করে আমাকে আজকে রাত্রের মধ্যে পাঠাবে। ওইরকম করতে দিলে তোমরা রেখে দাও, আমিও পরে ভুলে যাই, আমার অনেকগুলো পড়ানো থাকে। মানে ইন এস এল স্পেশাল লিনিয়ার 2 কমা জেড 5, এটা রয়েছে। এটা এর কি হবে না, এ আছে, এর ইনভার্সটা বের করতে হবে, মানে এ ইনভার্স আমাদের বের করতে হবে। ঠিক আছে? কোথায় রয়েছে এটা না, ইন এস এল 2 জেড 5, মানে এস এল মানে স্পেশাল লিনিয়ার জেড 5 এর মধ্যে রয়েছে, 2 ক্রস 2 অর্ডারটা, অর্ডারটা যেখানে 2 দেখবে। প্রথমে লিখো উই হ্যাভ, যে দুটো করাচ্ছি এগুলো ভালো করে দেখে নাও, তারপরে একটা নিজেকে করতে দেবো। এটা কত আছে 3 4, এখানে 4 4 আছে, এখানে এ ইনভার্স করো, এ ইনভার্সটা আমাদের বের করতে হবে। এ ইনভার্স মানে আমরা কি জানি, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা সমান কি বলতে পারবো, এই যে এই যে ডিটারমিনেন্ট করা হয়, তাহলে কত হবে না, 3 4 12 হবে, তারপরে -16, তার মানে কত আসছে 1 বাই এটা 12 -16, এটা তো। আর অ্যাডজয়েন্ট করা মানে কি, অ্যাডজয়েন্ট কি হয়, ছন্দস্য কি উল্টে হয়, দেবো রো আর দেখো স্যার এগুলো জাস্ট পজিশন, এই মেন যে ডায়াগোনাল আছে পজিশনটা চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হবে, কোনাকুনি হচ্ছে, সাইন চেঞ্জ হবে। চেঞ্জ হবে, তাহলে এই 4টা -4 হয়ে যাবে, আর এই 4টা -4 হয়ে যাবে। তাহলে প্রথমে পজিশনটা চেঞ্জ করলাম, তারপর এটা করলাম। ঠিক আছে? তাহলে এটা আমরা কি পেলাম, 1 বাই কত, এটা -4 পেলাম, আর এটা 4 -4 -4 আর 3 পেলাম। এখন আমাদের কাজ এই মাইনাস যেগুলো রয়েছে এগুলোকে আমাদের ইয়ে করো। তাহলে ডান দিকে একটা একটা ছক করো, মানে নোট আকারে করে রাখো, এলে কি করতে পারবে দেখবে। আমাদের Z5 এর রেসপেক্ট করছিল নাকি, এস এন Z5 আছে, কিন্তু Z5 আছে, যেটা লিখো ইন Z5, Z5 আমাদের কি কি এলিমেন্ট গুলো আছে প্রথম, Z5 0 বার, 1 বার, 2 বার, 3 বার আর 4 বার। এখন
এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু, এটা হচ্ছে গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে। এখন এটা কি ফাইভটা সবসময় কি হবে না, যদি আমাদের এন থাকতো, যদি Z7 থাকতো, তাহলে আমরা কি বলতাম পারতাম, Z7 থাকলে সেভেনটা কনগ্রুয়েন্টস টু জিরো। এখানে ফাইভ আছে, যে ফাইভটাকে আমরা কি বলতে পারতাম না, ফাইভটা কনগ্রুয়েন্টস টু জিরো, ইকুইভ্যালেন্ট টু জিরো, হ্যাঁ এটা বলতে পারবে। এটা ইকুইভ্যালেন্ট বা কনগ্রুয়েন্টস, ঠিক আছে, এইভাবে বলা যায়। মানে Z5 যদি থাকে, Z5টা কনগ্রুয়েন্টস টু জিরো জিরো। এখন এটা কি করতে পারবে না, বা ফাইভটাকে কীভাবে লিখতে পারবে, 1+4 করতে পারবে, পদ্ধতিটা শিখে রাখা ভালো করে। এটা কনগ্রুয়েন্টস টু জিরো হলো। পরেরটা কি করতে পারবে, এই জন্য ইকুইভ্যালেন্ট ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে করতে হতো, ওটার উপর বেস করে সব কিছু রয়েছে, ফার্স্ট সেমিস্টারের জিনিস। এখন দেখো এটাকে আমরা কি করতে পারবো না, ওয়ান কনগ্রুয়েন্টস টু কত, -4 বলতে পারবো, বলতে পারছি। এখানে আমরা চেঞ্জ করবো এগুলো, হ্যাঁ। এই যে 1/-4 আছে, এখানে আমরা 1/-4 এর জায়গায় কি করবো না 1, এটা কি করবো না 4 থাকবে, এটা কি হয়ে যাবে না 1 হবে, এটা 1 হবে, আর এটা 3 হবে। 1/1 মানে 1ই থাকছে, এটা কিছু নেই, 4/4 1 1 3, এটা আমাদের কি হলো না, দিস ইজ দ্য ইনভার্স অফ এটা, এটাই আমাদের অ্যান্সার, এই ইনভার্স। বোঝা গেছে? কে বুঝতে পারোনি? যা থাকবে তখন যদি এর 5 ছিল তো, Z5 এর জন্য 5টা কনগ্রুয়েন্টস টু জিরো, যদি Z8 থাকতো তাহলে 8টা কনগ্রুয়েন্টস টু জিরো, হ্যাঁ। এখন নেক্সট আরেকটা এক্সাম্পল করো, দুটো করাচ্ছি, তিন নাম্বারটা তোমাদের দিয়ে দেবো। দেখো, ফাইন্ড দ্য ইনভার্স অফ এ, এটা রয়েছে এখানে কত না 4 5 6 আর 3, 4 5 6 3, হ্যাঁ। এর কোথায় না ইন জিএল জেনারেল লিনিয়ার 2, Z7 এ রয়েছে, তাহলে Z7 আছে, এটা মনে রাখবে, Z7 আছে। Z7 মানে কি বলতে পারবে এখানে, এটা Z7 মানে 7টা কনগ্রুয়েন্টস টু জিরো বলতে পারবে এখানে, Z7 আছে মানে এখান থেকে বলতে পারছো এটা। পরে এরপরে দেখে নাও, লেফট সাইডটা একটু ক্যালকুলেশন করো কি আসছে দেখি, তারপরে তাহলে আমরা কি আছে, উই হ্যাভ এ ইকুয়াল টু কত না 4 5 6 আর 3, এখানে দেয়ারফর এ ইনভার্স 1 বাই কত হবে না, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। বলো ও, এটা 4 ছিল 5 ছিল, এটা 6 3, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 12 মাইনাস 30 নাকি, ইন্টু অ্যাডজয়েন্ট করা মানে 3 হয়ে যাবে 4 এর জায়গায়, 4 এর জায়গায় 3, আর এটা কি হবে না -5 আর -6, ব্র্যাকেটটা, এগুলো কি শুধুমাত্র মেন ডায়াগোনাল পজিশন চেঞ্জ, আর বাকিগুলো কি হবে না শুধু সাইন চেঞ্জ হবে, হলো। এখন এটা কত পাচ্ছ না 1/-18, এটা 3 -5 আর -6 আর 4, তাহলে আমরা কি Z7 যেহেতু ছিল, 7টা কনগ্রুয়েন্টস টু জিরো, এরপরে বলো 7টা কি লিখতে পারবো, 1+6 করতে পারবো একটা ফর্ম কনগ্রুয়েন্টস টু জিরো, বা 1টা কনগ্রুয়েন্টস টু কত -6, যেখানে -6 আছে সেখানে আমরা কি করবো 1 করবো, আর অ্যানাদার একটা ফর্ম করো, 7টাকে আমরা কি করতে পারবো 2+5 নাকি কনগ্রুয়েন্টস টু জিরো, তাহলে 2 কনগ্রুয়েন্টস টু -5 করতে পারবো, স্যার বোঝা 3+4 করলে 3+4 করলে তোমার তো এখানে আমাদের 4টার কাজে লাগবে না, আমাদের কি লাগছে এখানে -5 থেকে আমাদের কাটাতে হবে না, -5 আছে না, দেখে নিতে হবে যেগুলো যেগুলো মাইনাস আছে যেগুলো আমরা প্লাস করবো। টার্গেটটা কি আছে দেখো, 3+4 করলে কিন্তু তোমার 3+4 ইকুয়াল টু কনগ্রুয়েন্টস টু জিরো, হ্যাঁ। তাহলে 3 কনগ্রুয়েন্টস টু কত -4, তাহলে আমাদের -4 কি কোথাও আছে, নেই তো, বুঝে গেছে। যদি -4 থাকতো তাহলে আমরা ওইটাই করতাম, কি আছে, যখন যেরকম থাকবে। তাহলে এটা কি হবে না 1/-18 হলো, আর এগুলো কি হবে না 3, এর -5 এর জায়গায় কি করতে পারবো, আবির কি করতে পারবো এটাকে 2, আর এটা কি করছি না 6 এর দিকে 1 করবো, আর 4 এর দিকে 4 থাকবে, হ্যাঁ। তাহলে এই পার্টটা তো হয়ে গেল, এখন -18টাকে কিভাবে করবো, এটা তো আমাদের চিন্তার বিষয়, যে 7 আছে, 7টা তো
7 এর থেকে 18 তো অনেক বড় আছে না, 7 এর থেকে তো 18টা বড় আছে। তাহলে তুমি কিভাবে করবে দেখবে, পদ্ধতি হচ্ছে প্রথমে 7 ইন্টু 1, এটা কনফিডেন্স টু 0 হবে। হ্যাঁ, 7 কে এক দ্বিগুণ করলে 7 কে তুমি ইন্টু 2 করো, এটাও অলসো কনফিডেন্স টু 0 হবে। ঠিক আছে, তাহলে 14টা কনফিডেন্স টু 0। তারপর 7 ইন্টু 3, এটাও কনফিডেন্স টু 0। এখন আমাদের 14, এটা না করে আমরা যদি এটা করা হয়, 14 থেকে কি 18টা তো বড় আছে না, তাহলে আমরা এটা 21-এর থেকে কি আছে, 18টা ছোট আছে, তাহলে আমরা 21টা নেবো। হ্যাঁ, এটা সমান কি 21 কনফিডেন্স টু 0 হলো। ভালো করে দেখো মন দিয়ে, 21টা কনফিডেন্স টু 0 হলো। তাহলে 21 যদি কনফিডেন্স টু 0 হয়, তাহলে 21টাকে আমরা কি করতে পারবো না, প্লাস 18 প্লাস কত করতে পারবো 3 নাকি, কনফিডেন্স টু 0 হবে। তাহলে এখন 3 সমান 3 কনফিডেন্স টু কত, এই 18টাকে ডান দিকে নিয়ে গেলে -18 হবে। কে বুঝতে পারলো নি বলো, অমিত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার পেরেছি। দেব বুঝতে পারছো? স্যার বুঝতে পেরেছি, কিন্তু স্যার হ্যাঁ, মাইনাসটা কি? মাইনাসটাকে কি স্যার উড়াইতেই হবে? কোনো না হ্যাঁ, দেখে মাইনাস দিলে কোনো ক্ষতি নেই? মাইনাসটাকে রাখা যাবে না, মাইনাসটাকে সমান ইয়ে করবে, ঠিক আছে, একদম করে দেবে, প্লাস ফর্মে নিয়ে আসো। তাহলে এটা কি করবে না, এটাকে 1/3 করলে, আর এটা 3 2 1 4 হলো। এখন আমাদের 1/3 আছে, এটা এখন কি আছে না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মানে 1/3 এই ফর্মে রয়েছে। তো এখন আমাদের কাজ হবে যে এমন একটা, এরপরে লিখো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি বলতো, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, কেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মিন্স, মানে ধরো তোমার 3, এই 3টাকে 1/3 আকার আছে, তাহলে 3টার সাথে কতকে গুণ করলে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে ইন Z5, ইন Z5 এ করছো তো, এই কত ছিল Z5 না Z7, Z7 এ। হ্যাঁ, তাহলে Z7 এ যদি করা হয়, তাহলে এটা সমান আইডেন্টিটি কখন হবে, আইডেন্টিটি কি হয় মাল্টিপ্লিকেটিভ ক্ষেত্রে 1 বার নাকি, 1 বার কখন আসবে, এর সাথে কতকে গুণ করতে হবে বলো, আর চিন্তা ভাবনা করো। 3 এর সাথে কতকে গুণ করলে সেটা 7 দিয়ে ভাগ করার পর সেটা রিমাইন্ডারটা 1 আসবে। তিনকে যদি 3 দিয়ে করো, ফাইভ। কিছু হবে না, লাভ হবে না। 3কে ধরো তুমি কনভার্সন 7, এটা 3 করলে, তাহলে কত, 3 থেকে 9, তাহলে 2 হবে নাকি, 2 বার হবে, ওটা কিছু লাভ হবে না, আমাদের 1 বার দরকার। তাহলে আমি যদি 15 করি, 15টাকে এখানে যদি 5 দিয়ে গুণ করি, দেখবে 5 দিয়ে গুণ করলে কত আসছে, 3 5 15 আসছে। 15টাকে তুমি 15কে 7 দিয়ে ভাগ করো, 15কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে, 14, এক রিমাইন্ডার আসছে নাকি, তাহলে 1 চলে আসছে। তাহলে কি বলতে পারবে, 3টাকে 5-এর কি বলতে পারবে না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। বোঝা গেছে? একটা কোয়ান্টিটির সাথে আরেকটা কোয়ান্টিটি গুণ করার পর যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে থাকি, তখন একটাকে কি করতে পারবো, এটা ইনভার্স এলিমেন্ট বলতে পারবো। ঠিক আছে, গুণ এডিটিভের ক্ষেত্রে আলাদা, এডিটিভের ক্ষেত্রে কি বলতাম আমরা, যদি কে থাকতো দিলে তার সাথে কত অ্যাড করতে হতো, এটাকে n-k অ্যাড করতাম নাকি, তখন বলতে পারতাম এটা অ্যাডিটিভ ইনভার্স। আর এখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কেন না, 3-এর সাথে এটা গুণ করলে এটা 1 পাচ্ছি, ইনভার্স এলিমেন্ট পাচ্ছি। হয়েছে? তাহলে 1/3টা কি বলতে পারবো, এটা আরেকটা স্টেপ লিখো, দেখবে এটাকে কি করতে পারবে না, এটা 5 কনগ্রুয়েন্স টু কত হবে, 5টা 1/3 সাথে কনগ্রুয়েন্স হবে, কেন এই 3টাকে ডান দিকে নামিয়ে দাও, দিলে তোমার 5 এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করতে হবে, 5 ইন্টু এটা 3 2 1 4, এখন বলো এটা সমান কত, ব্র্যাকেটের ভিতর নিয়ে নাও, 15 10 5 আর 20 নাকি, আমাদের কত ছিল, Z7 ছিল। তাহলে Z7 এর রেসপেক্টে যদি এগুলোকে বড় বড় যে কোয়ান্টিটি গুলো, ছোটগুলো ছোটই থাক, কোনো চেঞ্জ করার দরকার নেই, বড়গুলো যদি আমরা ইয়ে করি, তাহলে কত আসবে বলো, অ্যান্সারটা কত লিখতে পারবো। 15টাকে তুমি 7 দিয়ে ভাগ করো, কত রিমাইন্ডার আসছে, 15কে 7 দিয়ে করলে 1 বার আসছে নাকি, 1, এটা 5টা 5-এই থাকে, 7-এর থেকে ছোট আছে,
10টায় কি করতে হবে? 10কে তুমি 7 দিয়ে ভাগ করো। 3 হবে। 3। তাহলে এটা 3 করবে। 20টাকে কি করবে? 20টাকে 7 দিয়ে ভাগ করো। 7 2 14 আসছে, হ্যাঁ? মাইনাস করা যাবে না, নাহলে তো আমরা 7 3 21 করতাম, 1 মাইনাস করতাম। ঠিক। এটা 6 আসবে নাকি? 6টা 7 সিক্স। 6 স্যার। এটা আমাদের অ্যান্সার হবে। কার কোথায় ডাউট আছে সেটা বলো, সেটাই শুনতে চাইছি এখন। স্যার এখানে 5টা ওই 1/3 ওইটা একবারে স্যার বলুন। 1/3টা কিভাবে হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি। হ্যাঁ স্যার। দেখো, আমরা মাল্টিপ্লিটি ইনভার্স মানে এমন ভাবে করতে হচ্ছে, 3 আছে, 1/3 ছিল তো, 1/3, এটাকে তুমি কিভাবে এর ইনভার্স এলিমেন্ট মানে তুমি 3 ইনভার্স, এটা মানে 3 ইনভার্স তো নাকি? 1/3 বা 3 ইনভার্স একই জিনিস তো, এটা তো। তাহলে 3 ইনভার্স মানে এর ইনভার্স এলিমেন্টটা কত হবে সেটা আমার দেখতে হবে। বুঝা গেছে? এই ইনভার্স এলিমেন্ট বের করতে গেলে আমাদের কি করতে হয় না, ইনভার্স মানে কি, ধরো এ এর ইনভার্স বের করছো, তাহলে এর সাথে এ বার ধরো একটা আছে, এর সাথে এটা গুণ আকারে আছে তো, মাল্টিপ্লিকেশন করলে এর সাথে কত, কোন এলিমেন্ট, এটা তো 7 ছিল, হ্যাঁ, এর সাথে কত মাল্টিপ্লাই করলে তোমার ইনভার্স আসবে, এটা এর আইডেন্টিটি আসবে। ঠিক আছে? এখানে আমরা দেখলাম যে পার্টিকুলার ক্ষেত্রে 3 ছিল, 3 সাথে 5কে গুণ করতে 3 5 15 পেলাম, হ্যাঁ। 15কে তুমি 7 দিয়ে ভাগ করলে তোমার রিমাইন্ডারটা কত আসছে? 1 আসছে। তাহলে 1 চলে এলো আইডেন্টিটি এলিমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে বলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এক। হ্যাঁ বলো। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হয়ে গেল, হ্যাঁ। তাহলে 3-এর সাথে 5কে গুণ করতে 1 রিমাইন্ডার এলো, তাহলে কি হবে? 3টা, এই 3-এর ইনভার্স কি এলিমেন্ট? আমরা কি পেয়েছিলাম না, ইনভার্স মানে কি, এর সাথে এমন একটা এলিমেন্টকে কম্পোজ করতে হবে, এই দুটোর মধ্যে কম্পোজ করলে আমরা কি পেতাম? আইডেন্টিটি পেতাম, পেতাম। দিলে আমার এখানে 3 ছিল, 3-এর সাথে কতকে ইনভার্স করলে এখানে কম্পোজিশনটা চেঞ্জ করে দাও, কম্পোজিশনটা চেঞ্জ হয়েছিল, মাল্টিপ্লিকেট আইডেন্টিটি 5, এটা ধরো 5 করলাম। আচ্ছা চলো, নেক্সট আমি দেখাচ্ছি, একটা উদাহরণ করো, ভালো বুঝতে পারবে। একটা উদাহরণ বারবার বকবক করলে দেখো, এটা ধরো আমি করলাম 1/7 আছে, আছে, যেটা করো 7-এর সাথে, এটা হয়তো আমি দিলাম Z3, আচ্ছা 3 তো নেই, Z3 তে কি কি এলিমেন্ট আছে বলো? 0 বার, 1 বার, 1 2 বার। হ্যাঁ। এখন যদি বলা হয় এই 2 বার, 2 বার আছে, এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কত? তোমাদেরকে যদি বলতে বলি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে এটা 1 কখন আসবে, এর সাথে কত গুণ করতে হবে দিলে আসবে? 2 2। কোনটা আসবে ছন্দশ্রী, কোনটা আসবে? স্যার 2। 2। এই তো তোমরা নিজেরাই বলতে পারছো তো, 2 দিয়ে 4 হবে, 4কে 3 দিয়ে তুমি যখন ডিভাইড করছো তখন 1 রিমাইন্ডার আসছে। এখন যদি বলতাম যে 1 বারের এর ইনভার্স এলিমেন্ট কি হবে, 1 বার এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কত হবে বলো? ফোর। কত হবে? 4। 2। 2 কে গুণ করলে তো তোমার কত আসছে? 4 হবে স্যার। 4 কি আছে এখানে? এখানে যে এলিমেন্ট আছে এদের মধ্যে করতে হবে, কারণ এখান থেকে একমাত্র একটাই 1 তো এলিমেন্ট। 1 হবে। 1 বারকে যদি করা হয় নিজে নিজে এলিমেন্ট, এটা হচ্ছে সেলফ ইনভার্স বলতে পারবে, হ্যাঁ। এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সেলফ, তো 1 চলে আসবে। ঠিক আছে? আরো করো। Z7, Z7 এ কি কি আছে? 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এখন যদি বলা হয় যে ফাইন্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স
কার না 4 বার ইন কোথায়, ইন Z7, যেটা Z7 এর ভিতরে রয়েছে। হ্যাঁ, ইন Z7। বলো, তোমরা নিজেরাই বলো। তাহলে 4 বার এর সাথে একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করব, মাল্টিপ্লিকেটিভ, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডুলো করব। কোন এলিমেন্টটা করলে এটা আমরা 1 পাবো, বলো কোন এলিমেন্টটা করলে পাওয়া যাবে? শুভজিৎ বলো। 2 হবে। 2। তাহলে 2 বার করলে দেখো, 2 বার করলে কি পাচ্ছি না, 4 2 8 পাচ্ছি, 4 2 8, 8 কে 7 দিয়ে ভাগ করলে 1 বার পাচ্ছি, তাই না? এটা 2টা কি বলতে পারো, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 4। বুঝা গেছে? এটা ইচ কত হবে, অ্যান্সারে লিখে দাও। দেয়ারফর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 4 বার ইন Z7 ইচ 2 বার। কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো? সুভাষিস বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নেক্সট পার্টে চলে যাবো। আমরা একটু কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা এই বাড়িতে করবে, করে আমাকে পাঠাবে, রাত্রে পাঠাবে। করো ফাইন্ড দা, এটা হচ্ছে ডাব্লিউটি টাস্ক, যেটা দিচ্ছি সেটা লিখো। কোশ্চেন, ফাইন্ড দ্য ইনভার্স এলিমেন্ট, দ্য ইনভার্স অফ এ, মানে এ একটা এলিমেন্ট দিচ্ছি, এ একটা সেট দিচ্ছি, কি দিচ্ছি না, এটা হচ্ছে 2 6 আর 3 5 দিলাম। কোথায় না, ইন GL 2Z11, ঠিক আছে? এর ইনভার্স এলিমেন্টটা বের করে আমাকে আগে দিবে, বুঝা গেছে? নেক্সট হেডিং করো, আজকের যে ক্লাস সেটা হচ্ছে ফাইনাইট গ্রুপ। নিউ পেজে চলে যায় নাকি, নিউ পেজ, হেডিং করো ফাইনাইট গ্রুপ। তাহলে ফাইনাইট গ্রুপ সম্বন্ধে আগের দিন বলেছিলাম। ফাইনাইট গ্রুপ কি না, যেসব গ্রুপে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, তাই তো? তাহলে ডিফিনেশনটা প্রথমে লিখো, কয়েকজন নতুন আছে তো, আগের দিন জাস্ট শুরু করেছিলাম, আজকে একটু প্রথম থেকে শুরু করা ডিফিনেশন। দেখো এ গ্রুপ, এটা যদি জি কমা নট বলি, জি কমা নট ইজ সেড টু বি, is said to be finite group if G has a, but G contains finite number of elements, finite number of elements। যেসব গ্রুপগুলোতে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে সেগুলো ফাইনাইট গ্রুপ। আর ফাইনাইট যে গ্রুপ হবে সেটা আমরা টেস্ট করবো একটা কেএলই টেবিল দ্বারা, একটা টেবিলের মাধ্যমে। হ্যাঁ, ওই টেবিলটার নাম হচ্ছে কম্পোজিশন টেবিল। কম্পোজিশন টেবিল কিভাবে করবো, আমরা একটা উদাহরণ নেবো। কোশ্চেন করো, কোশ্চেন নাম্বার 1 প্রথমে করো। এটা কোশ্চেন দিয়ে আমরা পুরো প্রসেসটা আমি ডিসকাস করবো, দেখো। সো দ্যাট আগের দিন যেটা তোমাদের লেখানো হয়নি সেই পার্টটা লিখে দিচ্ছি আজকে, যারা আগে রয়েছিল। সো দ্যাট জি ইকুয়াল টু 1 - 1 I
আর মাইনাস আই, এই চারটা এলিমেন্ট দিয়ে একটা গ্রুপ ফর্ম করছে। এটা ফর্মে ফর্মে এটা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছে, এটা দেখাতে হবে। কমিউটেটিভ গ্রুপ, তাহলে কমিউটেটিভ গ্রুপের আমাদের একটা নাম আছে, সেই নামটা কি বলতো? কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ, একই জিনিস। অ্যাবিলিয়ান গ্রুপ এটা আন্ডার কি না, আন্ডার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা কি হবে না, গ্রুপ হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। সলিউশন করো। দেখো উই হ্যাভ, আমরা জি কি আছে, জি সেটটা কি পেয়েছিলাম, জি সেটটা দেওয়া আছে অলরেডি 1 -1 আর আই মাইনাস আই। বলো আই মাইনাস আই আছে মানে এগুলো কোন সেট? কমপ্লেক্স নাম্বার সেট থেকে নিয়েছি। হ্যাঁ, আয়োটা আয়োটা কোথায় ছিল? কমপ্লেক্স নাম্বারে। আয়োটা তারপর ওমেগা এগুলো কোথায় ছিল? কমপ্লেক্স নাম্বার থেকে নিয়েছি। দেখো নাও the composition table composition table G, table of G under multiplication। কম্পোজিশন টেবিল করবো কার রেসপেক্টে না, আন্ডার মাল্টিপ্লিকেশন রেসপেক্টে। এটা ইজ, এটা কম্পোজিশন টেবিল প্রথমে ড্র করো। ড্র করার পদ্ধতিটা দেখবে, এইভাবে করো। এখানে কি মাল্টিপ্লিকেশন করছে, তাহলে মাল্টিপ্লিকেশনের সাইন নিয়ে নাও এখানে। আর এখানে এলিমেন্ট গুলো নাও, কি আছে না, 1 -1 আই আর মাইনাস আই হয়েছে একই জিনিস। এখানে 1 -1 আই আর মাইনাস আই, চাইলে এই পেছু ড্র করতে পারো। বলো 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে কত হবে? 1 হবে। 1 -1 I minus 1 -1 আর 1 আই এর সাথে গুণ করলে এটা আই, এটা মাইনাস আই। এখন -1 এর সাথে -1, তারপরের টার্মটা কত হবে? 1 নাকি? তারপরে মাইনাস আই আর আই, তারপরের টার্মটা এটা আই মাইনাস আই -1 আর এটা মাইনাস আই স্কোয়ার। মাইনাস আই স্কোয়ার সমান কি জানি? মাইনাস অফ আই স্কোয়ার সমান কত? -1, -1 +1 1। এরপরে এটা করলে মাইনাস আই, তারপরে মাইনাস আই এর সাথে -1 করলে প্লাস আই, আর এটা এটা -1 আর এটা কত হবে? 1। এটা তো না না, ভুল করলাম বোধহয়। এটা হচ্ছে মাইনাস, এটা +1 আর এটা -1। দেখে নাও, জাস্ট গুণ করেছি। কিভাবে করতে হবে না, অনেকে মাল্টিপ্লিকেশন আর কি এই কম্পোজিশন টেবিলটাই বুঝতে পারো না, অনেকে আগে রয়েছে। বোঝার চেষ্টা করো আর কি, এটার সাথে কি করছি না, এই এলিমেন্টটা যখন করছি এটার সাথে কি, এবং লাস্টেরটা এখানে পাচ্ছি। তাহলে মাইনাস আর মাইনাস আই গুণ করলে কত হবে? মাইনাস মাইনাস প্লাস আই স্কোয়ার। আই স্কোয়ার সমান কি? -1। এটার সাথে কি করছি না, এই গুণ করছি, মানে এইভাবে করছি। একটা টেবিল তৈরি হচ্ছে। টেবিলটার টোটাল কতগুলো এলিমেন্ট আছে? শুভজিৎ কত? মাইনাস আই স্কোয়ার, ওটা কি -1 হবে? দেখো কোথাও ভুল হয়েছে কিনা। কোনটা কত নম্বর রো বলো? স্যার একদম লাস্ট এটা রো। এটা হ্যাঁ, এখানে কত? -1 আর মাইনাস আই, এই মাইনাস আই কত হচ্ছে? প্লাস আই স্কোয়ার নাকি? প্লাস আই স্কোয়ার সমান কত? -1 তো, না কোনটা বলছো? হ্যাঁ আছে। হয়েছে। আচ্ছা। দেখো এই এই যে কম্পোজিশন টেবিলটা করলাম, এই টেবিলে যে এলিমেন্ট গুলো পেলাম, এলিমেন্ট টোটাল কতগুলো আছে জানো?
16টা এলিমেন্ট আছে, হ্যাঁ? এই ভিতরে যতগুলো এলিমেন্ট, ভিতরে মানে এই পার্টটাতে আর এই পার্টটাতে, এই দুদিকে করলে এপিসে 4টা এপিসে 4টা, টোটাল একটা বর্গাকার তৈরি হয়েছে। এখন কতগুলো এলিমেন্ট আছে? 16টা এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো একটু চেক করে দেখো যে প্রত্যেকটা এলিমেন্ট কোথাকার এলিমেন্ট না জি এর এলিমেন্ট। প্রত্যেকটা যে এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্ট আমরা জি সেট থেকে পেয়েছি। প্রত্যেকটা এলিমেন্ট কি 1 মাইনাস সমস্ত কিছু কোথায় না জি এর এলিমেন্ট। বোঝা গেছে? দিলে আমাদের কাজ হচ্ছে, 1 মিনিট একটু দাঁড়াও, আমি আসছি। তাহলে দেখো আমরা কি পেলাম না, এই প্রত্যেকটা এলিমেন্ট পেলাম। এই এলিমেন্ট গুলো কোথাকার এলিমেন্ট বললাম না জি সেটের অন্তর্ভুক্ত। দেখো এই নাও, যা কিছু নাও, যে কোনো একটা এলিমেন্ট বলো যেটা জি এর অন্তর্ভুক্ত নয়, প্রত্যেকটা জি সেটের মধ্যে বিলং করছে। করছে সৃজন, বলো এই প্রত্যেকটা করছে না করেনি? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ করছে। যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি জি এর অন্তর্ভুক্ত পয়েন্ট হয়ে থাকে, বিলং করেছে জিতে, তাহলে আমরা বলতে পারো ক্লোজ সেট। ঠিক আছে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর, অ্যাসোসিয়েটিভ কিভাবে বুঝবে না, আমরা কি জানি এটা হচ্ছে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা এলিমেন্ট এগুলো কোথা থেকে নিচ্ছি আমরা না, প্রত্যেকটা নিচ্ছি কমপ্লেক্স নাম্বার সেট থেকে। আর কমপ্লেক্স নাম্বারটা মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কি হয় অ্যাসোসিয়েটিভ হয়ে থাকে। আর এটা কি, এই যে সেটটা নিচ্ছি এটা হচ্ছে আহ, এই যে সেটটা জিটা কি সাবসেট অফ কমপ্লেক্স নাম্বারের। এই যে এলিমেন্টগুলো নিচ্ছি, এলিমেন্টগুলো কোথাকার নিচ্ছি কমপ্লেক্স নাম্বারে নিয়েছি তো নাকি, তাহলে জিটা সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, এখন আমরা কি জানি কমপ্লেক্স নাম্বারটা কি হয় অ্যাসোসিয়েটিভ হয়ে থাকে। দিলে আমরা কি বলতে পারবো না জিটা মাস্ট বি অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, এটাও অলসো অলসো অ্যাসোসিয়েটিভ হইব। কেন বলো তো, এটা ছোট সেট, জিটা কি ছোট সেট, আর কমপ্লেক্স একটা বড় সেট। বড় সেটটা যদি অ্যাসোসিয়েট হয় ছোটটা অবশ্যই হবে। তাহলে দুটো হয়ে গেল। হ্যাঁ, 3 নাম্বার ইনভার্স। প্রথমে 3 নাম্বারটা কি আইডেন্টিটি। আইডেন্টিটি কিভাবে করবে না, এই দেখো এখানে ওয়ান, এই ওয়ান, এই ওয়ানটাকে যদি বলা হয় এই রো ওয়ান, এটা কি, এটা রো তো নাকি, এটা রো, রো বরাবর আছে এটা ওয়ান। আর এটা কি কলাম ওয়াইজ আছে এটা ওয়ান। দিলে এই রোড যে ওয়ানটা আছে, এই ওয়ানের রেসপেক্টে দেখো প্রত্যেকটা এই রোতে যা কিছু আছে পুরো পুরো এলিমেন্টটা চলে এসছে। দেখো তো পুরো জিটা এসছে, মানে পুরো সেটটা চলে এসছে। দেখো 1 - 1 মানে কম্পোজ করার পর সেই নিজের এলিমেন্টগুলো এসছে। 1 - 1, তারপর আই এর সাথে কম্পোজ করছে আই এসছে, মাইনাস আই এর সাথে কম্পোজ করছে মাইনাস আই এসছে, আগে এলিমেন্টগুলো ফিরে এসছে, তাই না? আবার এই ডান সাইডে দেখো, এই কলাম ওয়াইজ যদি করা হয় সে একই এলিমেন্টগুলো আসবে, দেখবে এই কলামের সাথে এটা করো চলে এসছে। এই ওয়ানের সাথে -1 করো -1 এসছে। এই ওয়ানের সাথে আই করো আই এসছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট নিজে ঘুরে চলে এসছে। তাহলে আমরা কি বলতে পারবো, এটাকে বলবো লেফট ইনভার্স, এটাকে বলবো রাইট ইনভার্স। ঠিক আছে, রাইট রাইট আইডেন্টিটি, ইনভার্স নয় আইডেন্টিটি। চলো আমরা লিখবো, একটা একটা করে লিখো, তাহলে বুঝতে পারবে। নাহলে বেকার বেশি বললে তখন তোমার চাপ হয়ে যাবে। কম্পোজিশন টেবিলটা করেছো, 1 নাম্বার করো। দেখো ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল it appears from the table that G is closed under multiplication। কেন ক্লোজড বললাম না, প্রত্যেকটা যে এলিমেন্ট পেয়েছিলাম প্রত্যেকটা এলিমেন্ট কোথাকার এলিমেন্ট পেয়েছিলাম না জি এর এলিমেন্ট পেয়েছিলাম নাকি মাল্টিপ্লিকেশন। তাহলে ইচ এলিমেন্ট কি, এই টেবিলে প্রত্যেকটা এলিমেন্ট কি না আন্ডার, ক্লোজ হচ্ছে আন্ডার মাল্টিপ্লিকেশন। 1 নাম্বার হলো। 2 নাম্বার দেখো দ্য মাল্টিপ্লিকেশন is associative
অন সি, এটা আমরা জানি। হ্যাঁ, মানে কমপ্লেক্স নাম্বার সেটে কমপ্লেক্স নাম্বার যে কোনো তিনটে এলিমেন্ট নাও, Z1 Z2 Z3 যা কিছু নাও, Z3, এগুলোর মধ্যে তুমি কি করবে না Z1 এর সাথে Z2 Z3 কে গুণ করবে, যেটা আসবে। আর ওটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে করেছিলাম, প্রুফ করে দেখিয়েছিলাম, তোমরা নিজেরাও চাইলে করতে পারবে। এটা কমপ্লেক্স নাম্বার প্রপার্টি, মানে এটা আর এই দুটো সেম, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার অবশ্যই হয় এটা। তাহলে মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ অন সি। এখন লিখো এখানে অ্যান্ড আমাদের কি আছে না হেয়ার, অ্যান্ড জিটা কি রয়েছে, জিটা সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার সাবসেট। দেয়ারফর দ্য মাল্টিপ্লিকেশন is associative on G। যেহেতু তার বড় সেটটা অ্যাসোসিয়েটিভ, তাহলে কি ছোট সেটটা মাস্ট বি অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে? হলো জি সাবসেট অফ সি, মানে সিটা অ্যাসোসিয়েটিভ হলে কি জিটা মাস্ট বি হবে। এখানে প্রপার্টির নাম আছে, লিখো বাই হেনরিটারি প্রপার্টি, হেনরিটারি, আচ্ছা, হেনরি হেনিডিটারি প্রপার্টি, ডিটারি, DATI হেনিডিটারি প্রপার্টি। এই প্রপার্টির নাম কি না হেনিডিটারি প্রপার্টি, বাই হেনিডিটারি প্রপার্টি। ভালো করে স্পেলিংটা লিখো, সায়েন্টিস্ট হেনিডিটারির নাম অনুযায়ী হয়েছে তো, এটার জন্য। এখন নাম্বার 3, 3 নাম্বারটা কি লিখো, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল, অ্যাপিয়ার্স ফ্রম রো। আচ্ছা, টেবিল থেকে তো আমরা কি পেলাম না, দুটো জিনিস পেলাম, একটা রো আর একটা কলাম, নাকি? দেখবে কি পেয়েছিলাম, এটা এই রো, এটা কি রো পেলাম, আবার এটা কি কলাম পেলাম, তাই না? তাহলে এটা কার রো না 1 এর রো, আর এটা কার কলাম না 1 এর কলাম, এটা কার কলাম না -1 এর কলাম, এটা i এর কলাম, এটা কি -i এর রো, এটা i এর রো, এটা -i এর রো, তাই না? এখানে এটাই লিখবো, লিখো ইট অ্যাপিয়ার্স ফ্রম রো, ফ্রম দ্য টেবিল করে দাও তো, ফ্রম দ্য টেবিল, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল, দেখো দ্য রো অফ 1, মানে 1 এর যে রো আছে, 1 এর রোটা কি ছিল না একদম সাইড বরাবর ছিল। হ্যাঁ, প্রত্যেকটা একই জিনিস ফিরে এসেছে। তাহলে দ্য সাইড অফ রো, দ্য রো অফ 1, এখানে দ্যাট 1 ইজ, এখানে 1টা কি বাম দিকে যেহেতু কম্পোজ করছে, বাম দিকে কম্পোজ করার পরে এই এলিমেন্টগুলো ফিরে আসছে একই এলিমেন্ট, তাহলে কি 1 ইজ লেফট আইডেন্টিটি, এটা হচ্ছে লেফট আইডেন্টিটি, and from column of, উপর দিক বরাবর যে 1টা ছিল, এটা কি এই পাশে যে 1টা ছিল, এটা কলাম, আর এটা রো। তাহলে কলাম অফ 1, এটা ইজ রাইট আইডেন্টিটি, রাইট, আচ্ছা, কলাম অফ 1, দ্যাট বল লিখো তো, দ্যাট ওয়ান ইজ রাইট আইডেন্টিটি, ঠিক আছে? তাহলে এই যে এই 1টা, এই রো অফ 1টা কি না লেফট আইডেন্টিটি, আর কলাম অফ 1টা কি রাইট আইডেন্টিটি। তাহলে একটা সেটের আমরা কি জানি না, এর সাথে বাম দিকে যদি ধরো তুমি কোন একটা এলিমেন্ট 0 কে যোগ করলে, আর 0-র সাথে a কে যোগ করলে, এবার রাইটে যোগ করছে বা লেফটে যোগ করছে, তাহলে কি হচ্ছে না, এবার যখন লেফটে করছে লেফট আইডেন্টিটি, আর যখন রাইটে যোগ করছে তখন কি রাইট আইডেন্টিটি, দুটো আলাদা আলাদা পাচ্ছে। দুটো সমানে যদি এ আসতো তখন আমরা বলতাম না। তাহলে এখানেও চেক করলাম এরকম ভাবে, একটা হচ্ছে রাইট আইডেন্টিটি, আর এবার লেফট হ্যান্ড, এবার রাইটে কম্পোজ করছে, আর এবার লেফটে কম্পোজ করছে আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? লিখো therefore 1 is the identity element of G। ক্লিয়ার হয়েছে? কে বুঝতে পারেন এই পার্টটা?
ওয়ানটা বুঝতে পেরেছো? মানে ওয়ানের সাথে দেখো প্রত্যেকটা রো ওয়াইজ ইয়ে করে দেখো পুরো সেটটা চলে আসছে, আবার কলাম ওয়াইজ করলেও ওয়ানের সাথে কম্পোজ করলে পুরো সেটটা চলে আসছে। এই জন্য কি বলছি না, ওয়ানটাকে রো ওয়াইজ করলে এটা লেফট আইডেন্টিটি, আর কলাম ওয়াইজ করলে এটাকে রাইট আইডেন্টিটি পাচ্ছে। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার ইনভার্সটা দেখবো। আচ্ছা, ইনভার্সটা এবার আমরা আগে টেবিল থেকে দেখে নেবো, তারপরে এখানে এসে করবো। ঠিক আছে, একটা জিনিস ভালো করে দেখো, লক্ষ্য করো। এখানে টেবিলটা ভালো করে দেখো। এই দেখো ওয়ানের ইনভার্স কি হবে বলো? ওয়ানের সাথে আমরা ইনভার্স কি হয় না, মাল্টিপ্লিকেশন ছিল, তাহলে ওয়ানের আইডেন্টিটি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি হয় বলো? ওয়ান তো নাকি? তাহলে ওয়ানের ইনভার্স মানে ওয়ানের সাথে কতকে গুণ করলে আমরা ওয়ান পাবো। আবির কতকে গুণ করতে হবে? ওয়ানকে গুণ করতে হবে, তাই না? দিলে আমরা এই দেখো ওয়ানের সাথে এখানে আইডেন্টিটি পেয়েছিলাম, এটা আইডেন্টিটি, হ্যাঁ, এটা কার জন্য পেয়েছিলাম না, ওয়ানের জন্য। এখন বলো এই মাইনাস ওয়ানের আইডেন্টিটিটা কত, এটা বলো। মাইনাস ওয়ানের আইডেন্টিটি কি হয় চেক করবেন না, মাইনাস ওয়ানের সাথে কতকে কম্পোজ করেছে এখানে। তো দেখো মাইনাস ওয়ানের সাথে এখানে মাইনাস ওয়ান কম্পোজ করার পর আমরা আইডেন্টিটি পেয়েছি সেকেন্ড, এখানে পেয়েছি এই দেখো আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি ওয়ান। ও কি করে পেলাম না, মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ানকে কম্পোজ করলাম। এখন আই এর যদি আইডেন্টিটি বলতো, আই এর সাথে কত কি কম্পোজ করেছি দেখো তো, নিজেরা বলো। আমি যাকে বলতে হলো সে বলবে, হ্যাঁ। দেব বলো, আই এর সাথে কত কি কম্পোজ করেছি তার জন্য ওয়ান পেয়েছি, বলো। আর এর সাথে আই। আই এর সাথে আই কম্পোজ করেছি, দেখি তো। আই, এটা আই এখানে আছে, আই এস উপরে আই আছে, তাহলে আই এর সাথে আই কম্পোজ করলে তো আমরা এটা পাচ্ছি, মাইনাস ওয়ান পাচ্ছি। তো এটা তো আইডেন্টিটি নয়, আমাদের ওয়ানটা আইডেন্টিটি, বলো। আই এর সাথে ও একদম দেখো ডান দিকে একদম সোজা এখানে মাইনাস ওয়ান কে কম্পোজ করেছি, মাইনাস আই। মাইনাস। দিলে আমরা আইডেন্টিটি পেয়েছি এখানে, পেলাম। আয়ের সাথে মাইনাস ওয়ানকে কম্পোজ করেছিলাম, তবে না আমরা পেয়েছি এখানে। এখন কাকে বললি? সৃজন, সৃজন বলো এই মাইনাস আই এর আইডেন্টিটি কোনটা? এই মাইনাস আই এর সাথে কত কম্পোজ করলে আমরা ওয়ান পেয়েছি দেখো তো, টেবিল থেকে দেখো, অন্যদিকে তাকাবে না। আই। মাইনাস আই এর সাথে একমাত্র আই, এই উপরে দেখো আই আছে, আই এর সাথে মাইনাস আই মানে সোজা নেমে যাচ্ছে, নেমে গেলে এইদিকে নেমে যাচ্ছে, দুটোর মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা? এটা, এখানে ওয়ান আছে দেখো, পেয়েছি। দেব বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, যার কি এই দেখো মাইনাস ওয়ান, মাইনাস আই এর সাথে এখানে আই কে কম্পোজ করতে আমরা ওয়ান পেয়েছি এই রুতে। ইন্টারসেক্টিং মানে এমন হয় করতে হবে যেন এরকম হয়, মানে এই পাশ থেকে কোনটা এলিমেন্টের সাথে কোন এলিমেন্টটা করলে এটা পাচ্ছি। এইখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, হ্যাঁ, দুটোর মধ্যে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা যেন ওয়ান হয়ে থাকে, হ্যাঁ। দিলে আমরা কি পাচ্ছি, প্রত্যেকটা ইনভার্স পাচ্ছি। ইনভার্স গুলো লিখবো, হ্যাঁ, লিখো 4 নাম্বার। দ্য ইনভার্সেস অফ, ইনভার্স বলো না, ইনভার্সেস অফ কি কি এলিমেন্ট ছিল না, ওয়ান, মাইনাস ওয়ান, আই এবং মাইনাস আই, হ্যাঁ, এটা এগুলো। আর বলো ওয়ানে ইনভার্স কত পেয়েছিলাম চন্দ্রশ্রী? ওয়ান। ওয়ানে ইনভার্স ওয়ান। মাইনাস ওয়ানে ইনভার্স শুভজিৎ কত পেয়েছি? টেবিল দেখে বলো, টেবিল দেখে বলো, মাইনাস ওয়ানের ইনভার্স কত পেলাম? মাইনাস ওয়ান। মাইনাস মাইনাস ওয়ান, হ্যাঁ। আই ইনভার্স দেব কত আই। পেলাম? মাইনাস আই। মাইনাস আই মাইনাস স্যার। মাইনাস, আর মাইনাস আই ইনভার্স আই পেলাম নাকি? আই। এই তো হ্যাঁ। প্রত্যেকটা ইনভার্স হয়ে গেল, হ্যাঁ। রেসপেক্টিভলি লিখো, কেন না প্রত্যেকটা এই ওয়ানের জন্য ওয়ান, মাইনাস ওয়ানের জন্য এগুলো রেসপেক্টিভলি, যথাক্রমে, তার মানে বাংলায় যেটা বলা হয় যথাক্রমে। যে চারটা এলিমেন্ট হয়ে চারটা প্রপার্টি স্যাটিসফাই করেছে, তাহলে কি বলতে পারবো, গ্রুপ বলতে পারবো। এখন আমাদের কি প্রুফ করতে হবে না, অ্যাবিলিয়ান গ্রুপ প্রমাণ করতে হবে বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে আরেকটা প্রপার্টি দেখতে হবে, 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলতো, অ্যাবিলিয়ান মানে মানে যেন এর সাথে যে কোনো একটা কম্পোজিশন ধরো স্টার দিলে এর সাথে বি কে কম্পোজ করলে যা হবে, আর বি এর সাথে যেন এ কে কম্পোজ করলে সেম যদি হয়ে থাকে তখন আমরা বলতে পারি এবিলিয়ান। এখানে আমরা টেবিলের ক্ষেত্রে কি করব, টেবিলের ক্ষেত্রে এইভাবে করব, প্রসেসটা ভালো করে মনে রাখবে। যে কোনো
নোন আননোন টেবিল হলেই যেন পারো। এখানে মেন ডায়াগোনাল মানে বা প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা বলো? এই বাম দিক থেকে যেটা আসছে এটা তো প্রিন্সিপাল ডায়াগোনাল, দেখো তো আমি যে ড্রটা করছি এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে পারবো? মানে কর্ণ, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা তো প্রিন্সিপাল ডায়াগোনাল নাকি? এই পার্টটা, হ্যাঁ, যেখানে আমি যেটুকু পার্ট আমি ইয়ে করেছি, ডিনোট করেছি, হয়েছে? এই রিজিয়নটা প্রিন্সিপাল ডায়াগোনাল হয়েছে। এখন এর রেসপেক্টে দেখো, এখানে মাইনাস আই আছে, -1 আছে, এখানে -1, মানে সিমেট্রিক আছে। দেখো তো আমরা যদি একটা পৃষ্ঠাকে মাঝখানে ফোল্ডিং করে যদি এপাশ ওপাশ করে দিই, দেখো সেম আসবে। এখানে আই আছে, এখানে আই আছে, এখানে -1 আছে, মাইনাস আই আছে, এখানে মাইনাস আই আছে, আছে। আবার এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে আই আছে, এখানে আই আছে। আরে পৃষ্ঠাকে এপাশ ওপাশ করলে হবে? সিমেট্রিক আসছে কিনা বলো? অমিত, হ্যাঁ সিমেট্রিক এসছে? আচ্ছা স্যার। হ্যাঁ, যদি সিমেট্রিক আসে তখন তুমি কি বলতে পারবে না, এটাকে যাকে কমিউটেটিভ করছে বলতে পারবে। হ্যাঁ, লিখো, এটাই লিখবো যেটা আমরা বললাম, এটা লিখছি। লিখো, দ্য টেবিল ইজ সিমেট্রিক। সিমেট্রিক কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু দ্য মেন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে? তাহলে হেন্স লিখো, হেন্স জি ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ, এটা ইউ আছে আর এটা এ আছে, হ্যাঁ, ঠিকঠাক করবে। কমিউটেটিভ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন কমপ্লিট। কার কোনো ডাউট আছে কোথাও? কোন পার্টটাতে ডাউট আছে পার্টিকুলার বলো। কার কোথাও ডাউট নেই তো? নেক্সট, পরে একটা ইয়ে করো না, লিখো শো দ্যাট, কোশ্চেন লিখো, শো দ্যাট আজকে আমরা I3 দিয়ে করবো একটা। শো দ্যাট, আচ্ছা Z3, Zn জানলাম, Z3 জানলাম, Z3 এখানে ফাইনাইট সংখ্যা এলিমেন্ট আছে তো নাকি? Z3 ইকুয়াল টু কত না, 0 বার, 1 বার আর 2 বার, তাই তো? ওটাই তো বললাম নাকি? Zn থাকলে কি হয়, 0 থেকে শুরু হতো, n-1 হতো, তাহলে এখানে 3 আছে, তাহলে 2 বার। এটা ফর্মস এ গ্রুপ, ফর্মস এ, এটা কমিউটেটিভ গ্রুপ হবে, এটা প্রুভ করছে। কমিউটেটিভ, এটা একটা কমিউটেটিভ গ্রুপ হবে, গ্রুপ আন্ডার অ্যাডিটিভ মডিউলো, অ্যাডিটিভ, এডিশন নয়, আন্ডার অ্যাডিটিভ মডিউলো 3। তার মানে কি অ্যাডিটিভ মডিউলো 3 মানে I3, হ্যাঁ, আর কি I3 বলছি আর কি, এই প্লাস অ্যাডিটিভ মডিউলো 3 মানে এইভাবে করা হয়। তো অ্যাডিটিভ মডিউলো যদি বলা হতো তোমাদের n, তাহলে এইভাবে করতাম। এখন বলো এটা আমরা কি করব, লিখো, উই হ্যাভ Z3 কত, 0 বার, 1 বার, 2 বার। আমি কি করব, নাও দ্য কম্পোজিশন টেবিল,
টেবিল অফ, এটা ধরো তুমি এখানে জি ইকুয়াল টু জেড থ্রি যদি ধরতে, ধরো জি ইকুয়াল টু জেড থ্রি, এটা যদি দেওয়া থাকতো তাহলে কি করতে না, নাও জি ইকুয়াল টু বলে দিতে পারতে ডাইরেক্টলি। হ্যাঁ, জি দিয়ে সাধারণত আমরা গ্রুপ ফোকাস করি, তো তাহলে গ্রুপটাকে যদি জি বলতাম, জি যদি ইকুয়াল টু জেড থ্রি বলতাম, তাহলে তুমি কি করতো, উই হ্যাভ জি ইকুয়াল টু, এটা করতে পারতাম জি ইকুয়াল টু, মানে জি ইকুয়াল টু বললাম। কম্পোজিশন টেবিল অফ জি করো, আন্ডার কার রেসপেক্ট না এডিটিভ মডেল 3 হচ্ছে। কম্পোজিশন টেবিল করো, এখানে কম্পোজিশনটা লেখা হবে, কম্পোজিশনটা কি আছে, এডিটিভ মডেল 3, আর এখানে 0 বার, এখানে 1 বার, এখানে 2 বার। এখানে কি করবে না, 0 বার, 1 বার আর 2 বার হয়েছে। এখন বলো কম্পোজ করো, কম্পোজ করলে কি পাবে, 0 বারের সাথে 0 বার কম্পোজ করলে কি পাবে, 0। 0 এর সাথে 0 করলে 0ই পাবে, 0 বারে পাবে, হ্যাঁ 0 বার। আর 0 এর সাথে 1 বার করলে 1 বার 1 বারই পাবে, 0 এর সাথে 2 বার করলে 2 বার। 2 বার হ্যাঁ, 1 এর সাথে 0 বার করলে এটাও 1 বার। আর এখানে সব আইডেন্টিটি, মানে এই পাশে এই 0 রেসপেক্টে যে রোটা তৈরি হলো এটাও সেই সেম এলিমেন্ট চলে আসবে, আর 0 রেসপেক্টে যে কলামটা হবে সেটাও সেম এলিমেন্ট আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপর থেকে আমাদের কাজ, মানে 1 এর সাথে 1 বার করলে কত আসবে বলো, 2 বার এটা 2 বার, এটা কত আসবে 1 এর সাথে 1 বার, অ্যাডিটিভ মডেলের 3 2 বার করলে কত আসবে, 0 বার 0 বার। কে বললো 3, 3 বার হলে ভুল হয়ে যাবে, তো 3 তো নেই। এরপরে এটা ছন্দশ্রী, এটা কত, 0 0 হবে। দুটোই 0 হবে, হুম। 0 বার 1 বার 1 বার। এই 2 2 4 যোগ করলে, 4 কে 3 দিয়ে ভাগ করলে 1 তো রিমাইন্ডার আসছে, দুটো 0 কি করে হবে, স্যার আচ্ছা এখানে বারটা দিতে হবে। হ্যাঁ বারটা দিও। জেড জেড এর ক্ষেত্রে যখনই কাজ করবে বার দিয়ে করবে, হ্যাঁ, কেননা বার না দিলে আমাদের অনেক অথরে বলেছি আমি, বার দেয়া নেই, কিন্তু তুমি বার না দিলে হয়তো আমাদের এখানে যে অথররা রয়েছেন আদার্স ইউনিভার্সিটিতে যে খাতা দেখবেন যারা, তারা বার না দিলে হয়তো বুঝতে পারবে না। বার দেয়নি মানে কেটে দাও, বার দিয়ে করবে। হ্যাঁ, কিন্তু তোমাকে আমি দেখাবো, তুমি যদি দেখতে চাও যে অনেক অথরের বই রয়েছে সেখানে তোমাদের বার দেয়া নেই। এখন লিখো 1 নাম্বার, এনে প্রত্যেকটা এলিমেন্ট পেলাম, এলিমেন্ট কতগুলো পেলাম, কতগুলো এলিমেন্ট হলো, 3টে, এই পাশে 3টে, টোটাল গুণ করলে কত, 9টা আসছে নাকি, এই 9টা 9টা। প্রত্যেকটা যে এলিমেন্ট গুলো পেলাম এগুলো কোথায় এলিমেন্ট না, জি এর এলিমেন্ট, তাই তো। ওই জি যে সেটটা ধরলাম, জি ইকুয়াল টু জেড থ্রি ধরলাম না, জি ইকুয়াল টু জেড থ্রি, জেড থ্রির এলিমেন্ট তাই না, ওই সেটটার এলিমেন্ট। তাহলে কি বলতে হবে না, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল, আমরা টেবিল থেকে কি পাচ্ছি, জি ইজ, জি ইজ ক্লোজড আন্ডার i3। হ্যাঁ, অপারেশনটা কি ছিল লিখে দেবে, হ্যাঁ, বা উইথ রেসপেক্ট টু i3 একই জিনিস, কিন্তু আন্ডার না করে উইথ রেসপেক্ট টু করবে তো আরো শুনতে একটু ভালো লাগবে, উইথ রেসপেক্ট টু i3 হয়েছে। 2 নাম্বার, আমরা একটু আগে দেখলাম না সেই যে গ্রুপ যখন i3টা z3টা zn আর in, এটাকে আমরা গ্রুপ যখন প্রকাশ করলাম সেটা কি দেখলাম না, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ হচ্ছিল, যে কোনো 3টে এলিমেন্ট নাও তার জন্য অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে। বুঝলা? এটা হচ্ছে সার্কুলার ক্লাস করেছে আইডেন্টি মডিউল 3, তুই অ্যাসোসিয়েটিভ, এটা z3 করো তো, z3 এটা করছো, এটাই অ্যাসোসিয়েটিভ, 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 যেহেতু সিন্স সিন্স জেড এন প্লাস আই এন, এটাই অ্যাসোসিয়েটিভ, এটা অ্যাসোসিয়েটিভ ছিল। হ্যাঁ,
অ্যাসোসিয়েটিভ অ্যান্ড তার কি এটা কি জেড থ্রিটা সাবসেট অফ জেড এন। জেড এন এর থেকে ছোট তাই তো, ওটাই তো সাবসেট। মানে জেড এনটা বড় যদি হয়ে থাকে, এটা জেড থ্রিটা কি তার থেকে ছোট, তার সেগুলো কিছু কিছু এলিমেন্ট নিয়ে জেড থ্রি তৈরি হয়েছে, তাই না? এটা তোমাকে লিখে নাও। 3 নাম্বার, 3 নাম্বার কি করব না আইডেন্টিটি। ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল, ফ্রম দ্য টেবিল। আমরা এই যে টেবিলটা পেলাম, টেবিলটা থেকে বলো যে আর কি কোনটা আইডেন্টিটি এলিমেন্ট পেলাম। হ্যাঁ, এখানে যে টেবিলটা পেলাম, এই টেবিলটাতে কোনটা আইডেন্টিটি এলিমেন্ট? দেখো এটা হচ্ছে কি না রো বরাবর রয়েছে জিরো। জিরো। এই জিরোটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে পেয়ে যাচ্ছে এখানে। আর কলাম অফ জিরো করলে এইগুলো প্রত্যেকটা এলিমেন্ট পেয়েছি, তাহলে এটাকে বলবো রাইট আইডেন্টিটি, এটাকে বলবো লেফট আইডেন্টিটি। ঠিক আছে, দেখো ইট appears from the table the row of 0 হয়েছে, the row of 0 তারপর করো in the table 0 is এই রো অফ 0 এর জন্য জিরোটা কি পাচ্ছি, 0 ইজ লেফট আইডেন্টিটি। হ্যাঁ, লেফট আইডেন্টিটি। Z3 একই রকম and the column of 0 0। আচ্ছা 0 বার করো তো, 0 বার করে দাও। হ্যাঁ, column of 0 বার, 0 বার। তারপরে করো that 0 বার is the right identity, তাই তো, রাইট আইডেন্টিটি। বেশি করে প্র্যাকটিস করবে, না সব ভুলে যাবে অবজেক্ট। তাহলে কি হলো না লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটো পাচ্ছিলাম, দেয়ারফর 0 বার is the identity of Z3, identity element of Z3 হলো। নেক্সট 4 নাম্বার কি দেখতে হবে, 4 নাম্বার ইনভার্স। আচ্ছা চলো একটু ইয়েতে চলো, কম্পোজিট টেবিলটাতে। এখানে বলো একজন একজন বলবে। তাকে বলা যায় প্রথমে শুভজিৎ দিন্দা, বলো এই যে 2 বার, 2 বারের ইনভার্সটা কত? এই 2 বারের ইনভার্স কত? 2 বারের সাথে কতকে কম্পোজ করলে আমরা 0 বার পাচ্ছি? স্যার 1 বার। 2 বারের ইনভার্সটা হলো 1 বার। আচ্ছা সৃজন মন্ডল, সে বলো এখানে 1 বারের ইনভার্স কত? 2 বার। কত? 2 বার। হ্যাঁ 2 বার। ঠিক আছে চলো, আর 0 বার তো 0 বারই হচ্ছে, ওটা কোনো চেঞ্জ নেই। লিখো দ্য ইনভার্সেস অফ 0 বার, 1 বার আর 2 বার। এত এত আর তো এত আর কত হবে? 0 বারের ইনভার্স 0 বার নিজে, 1 বারের ইনভার্স কত পেলাম 2 বার, আর 2 বারের ইনভার্স কত পেলাম 1 বার, নাকি রেসপেক্টিভলি। হয়েছে। এখন 5 নাম্বার, 5 নাম্বার প্রপার্টিটা কি আছে না আমাদের কি দেখাতে হবে কমিউটেটিভ কিনা দেখবো, চেক করবো। চেক করার পদ্ধতি কি, এই ডায়াগোনাল এলিমেন্টটা বলো কি কি আছে। এটা তো ডায়াগোনাল এলিমেন্ট নাকি প্রিন্সিপাল ডায়াগোনাল? এটা প্রিন্সিপাল ডায়াগোনাল। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে এটা কি সিমেট্রিক আছে? এটা 1 বার, এটা 1 বার, 2 বার এটা দূরের দিকে 2 বার, 0 হ্যাঁ বার স্যার আছে আছে। আছে আছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো না দেয়ারফর হ্যাঁ। ওটা লিখো the table is symmetric
symmetric with respect to the এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে কি হলো, সিমেট্রিক হয়ে গেল। নিচে লিখো therefore the group the set G equal to Z3 is commutative বা abelian group, commutative group বলতে পারো, abelian group বলতে পারো। commutative group কার রেসপেক্টে, with respect to additive modulo 3 হলো, লেখা হয়েছে। চলো এখন একটা হচ্ছে তোমাদের কাছে সলভের বই আছে, হায়ার এলজেব্রা স্কিম মাপা, সেখানে এক্সারসাইজ 9 চলে যাও। দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কের মধ্যে আমি একটা করাবো আর একটা করতে দেবো। এটাই আজকে লাস্ট অঙ্ক হবে। এক্সারসাইজ 9 1 নম্বরে দুটো অঙ্ক আছে, কোনটা করাবো, উপরেরটা না নিচেরটা, তোমরা বলো। আরেকবার বলুন দাগ নম্বরটা। এক্সারসাইজ 9 হায়ার এলজেব্রা স্কিম মাপা, হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ হ্যাঁ, 9 তারপরে একের দাগে দুটো অঙ্ক আছে, হ্যাঁ একের দাগের দুটো অঙ্ক, একটা আই 1 আর 2, কোনটা করাবো, দুটো হচ্ছে ম্যাট্রিক্স আকার আছে। ঠিক আছে, 2 নম্বরটা করাচ্ছি, হ্যাঁ? সকালে আজকে 1 নম্বর একটা করে দিয়েছি ওদেরকে, এখন তোমাদেরকে 2 নম্বর একটা করে দিচ্ছি। 1 নম্বর একটা তোমরা নিজেরাই করতে পারবে, হ্যাঁ। কোশ্চেনটা প্রথমে লিখো, শো দ্যাট কোশ্চেন কি, একের দাগের এক দুয়েরটা, এক্সারসাইজ 9 show that the set of matrices forms an abelian group, abelian group with respect to matrix multiplication, হয়েছে। তারপরে এখানে দেওয়া আছে যে সেট 2 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো ম্যাট্রিক্সটা কিরকম দেওয়া আছে দেখবে, এইভাবে দেওয়া আছে। প্রত্যেকটা এন্ট্রিগুলো ভালো করে লিখো, 1 0 0 1, এটা ফার্স্ট এন্ট্রি কমা দিয়ে। সেকেন্ড এন্ট্রি দেওয়া আছে 0 1 -1 0, থার্ড এন্ট্রি দেওয়া আছে -1 0 0 -1, আর ফোর্থ এন্ট্রি 0 এটা -1 1 0। এই চারটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ। এই ম্যাট্রিক্সের এগুলো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ, একটা এলিমেন্ট, দুটো, তিনটে, চারটা এলিমেন্ট দেওয়া আছে। এলিমেন্টগুলো কি করছে না, একটা হচ্ছে গ্রুপ, এবিলিয়ান গ্রুপ ফর্ম করছে, এটা তোমাদের দেখাতে হবে, পুরো দেখাতে হবে। 1 নম্বর একটা তোমরা করবে, একের যে অঙ্কটা হচ্ছে ম্যাট্রিক্সটা চেঞ্জ করবো, ওটা হচ্ছে ডাব্লিউটি থাকছে, এইচটি ডাব্লিউটি না এইচটি, লিখো লেট E equal to solution of লিখবে, solution let E
মানে আমরা ধরে নেবো ই সমান, আমরা ধরে নিচ্ছি আইডেন্টিটি। হ্যাঁ, এটা দেখো কি আছে, আই টু আছে তো নাকি? এটা শুভজিৎ, এটা আই টু তো, চিনতে পারছো নাকি? চিনতে পারছো না পারছো না? এটা হ্যাঁ স্যার। তোমাদের খুব পরিচিত এটা। আই টু কি হবে, 0 1 0 0 1 আই টু। এটা ই ধরলাম, হ্যাঁ, পরেরটাকে এ ধরলাম, এই এলিমেন্ট, চারটা এলিমেন্ট ধরে নেবো, 0 -1 0, তারপর একটা বি, -1 0 0 -1, আর কি করবে না, এন্ড সি, সি ইকুয়াল টু কি ধরবেন না, লাস্টটা 1 0 হয়েছে। এখন একটা কম্পোজিশন করো, দেয়ারফর অতএব জি ইকুয়াল টু কি পেলে সবগুলো করার পরে, জি ইকুয়াল টু, দেখো এটা জিটা এটাও দেওয়া ছিল না, হ্যাঁ, এটা ধরলে যেমন জিটাও ধরে নাও, অ্যান্ড জি ইকুয়াল টু, জি এলিমেন্ট গুলো কি হলো না, ই কমা এ কমা বি কমা সি। আচ্ছা, ম্যাট্রিক্স ছিল এগুলো প্রত্যেকটা, এগুলো সবগুলো নিয়ে একটা সেট হয়ে গেল। হ্যাঁ, নাও দ্য কম্পোজিশন টেবিল, নাও composition table of G with respect to matrix multiplication, হলো। এটা ইজ কম্পোজিশন টেবিলটা কিরকম হবে দেখবে, কম্পোজিশন টেবিল করো, এখানে ই এ বি আর সি নাও, এখানে কি নেবে, ই এ বি আর সি দিলে, বলো একটা ম্যাট্রিক্সের গুণ টুনগুলো করতে হবে। হ্যাঁ, যেটা বলো আই টুর সাথে আই টু গুণ করলে, মানে ই কি ধরেছিলাম, ই আই টুর সাথে আই টু কে গুণ করলে কি হবে, ওই এলিমেন্টটাতে ফিরে আসবে নাকি, এই তো এই এলিমেন্টটা মানে 1 0 0 1, ম্যাট্রিক্সে গুণ করো, এটার সাথে কি করবে না, 1 0 0 1 করো, গুণ করো, কি আসছে ছন্দশ্রী বলো, মানে ম্যাট্রিক্সে গুণ গুলো করতে হবে। হ্যাঁ, করো, গুণ করো, আবির কি গুণ করলে কি হবে, ই হবে। ই হবে, মানে অ্যাকচুয়ালি দুটো ম্যাট্রিক্স, মানে 1 0 0 1 আর 1 0 0 1, এই দুটো গুণ করলে আমাদের এই এলিমেন্টে ফিরে আসবে 1 0 0 1। তাহলে কি এটা হলো, এটা সমান ই ধরা ছিল, ই পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ই যখন আইডেন্টিটি তো আমরা বলেইছি, তাহলে এটা আমরা চাইলে একটু বুদ্ধি খেলিয়ে এর সাথে যে কোনো এলিমেন্ট করলে আইডেন্টিটি মানে, আসলে দেখে নাও, আইডেন্টিটি পরে তো প্রুফ করবো, এখন তো প্রুফ তো এখনো হয়নি। আচ্ছা বলো, তারপরে 1 0 0 1 এর সাথে কোনটা কম্পোজ করবে, গুণ করে দেখো, 0 1 -1 0। এই আবির কত এসছে এটা এখন, তাড়াতাড়ি বলো, ম্যাট্রিক্সের গুণ করবে 2 সেকেন্ড করে সময় লাগবে, কয়েকটা করো তারপরে ইন জেনারেল করে দেবো সব। চন্দ্রশ্রী কত, এ হবে। এ হবে এ। সি হবে নাকি, এ কত কত কি এসছে টার্মটাকে বলো, তারপর সি হবে কি বি হবে দেখে নিচ্ছে আমি। 0 1 -1 0। 0 1 -1 0, এই তো, এটা তো এ ছিল, তাহলে এটাও এ হবে, একই এলিমেন্ট না। এর পরেরটা দেখো, বি এর সাথে করলে বি হবে, হ্যাঁ, সি এর সাথে করলে সি হবে, কোনো চেঞ্জ হবে না, মানে এর সাথে এ করলে এ হবে, এস এটা বি করলে বি হবে, এটা সি হবে। এখন আমাদের কাজ এর সাথে এ করো, মানে দুটো এ কে করো তো, এ কি ছিল, 0 1 -1 0, আর তার পরের টার্মটা 0 1 -1 0। শুভজিৎ দিন্দা কি আসবে বলো, স্যার বি হবে, কি হবে, ই বি, বি মানে কোন এলিমেন্টটা এসছে সেটা বলো, -1 0 0 -1। 0 -1, হ্যাঁ 0, এটা সমানে বি আছে, এটা বি হবে অবশ্যই, তোমরা নিজেরা করতে পারবে তাহলে।
দিলে এখন এর সাথে বি করো তো, এর সাথে বি করো, তাহলে বুঝে নেবো বাকিটা। তারপরে ওগুলো আর করতে হবে না, তোমাদের খাটাবো না আর, হ্যাঁ আমি নিজে করবো। এর সাথে বি করে দাও একটু, কষ্ট করে দাও একটু এর সাথে বি। এতে কি আছে না 0 1 -1 0, আর বিতে কি রয়েছে -1 0 0 -1। হ্যাঁ এই দুটোর মধ্যে করো। সৃজন বলো। সেটা সিটা হবে। সি হবে। হ্যাঁ, কিস কিস ওই 0 -1 1 0। 1 0, এটা সি হবে। হ্যাঁ এটা সি। এখন তুমি দেখবে এর সাথে সি করলে এটা হচ্ছে ই পেয়ে যাবে। হ্যাঁ এটা কি পাবো জানো? এটা এটা করলে এর সাথে বি করছো, বি করলে এটা কত পাবে, সি পাবে। এটা বি এর সাথে বি করলে ই পাবে, আর বি এর সাথে সি করলে এ পাবো। হ্যাঁ তোমরা চাইলে এগুলো সব গুণ করে দেখে নেবে, পেয়ে যাবে। কারণ সি এর সাথে এ করলে ই পাবো। কি হবে? হ্যাঁ সি এর সাথে বি করলে এ এ পাবো, আর সি এর সাথে সি করলে বি কি পাবো, বি। ই ই বি ই ই স্যার। সি এর সাথে সি করো, ই পাবে নাকি? সি এর সাথে সি। হ্যাঁ সি এর সাথে সি গুণ করলে কি পাচ্ছ, ই পাচ্ছ। না 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 স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। বি এসছে, দুটো সি কে গুণ করো না। 0 -1 1 0, এই দুটোকে গুণ করো। ই কি দুবার পাবো নাকি? একবার তো এখানে পেয়েছি, আরো কি করে পাবো এখানে ই? যদি পাই তো ভুল পাবো। গুণ করো এটা। কি এন্ট্রি এসছে? বিএস বিএস। বি এসছে। বি মানে কি আছে না -1 0, আর এটা আছে 0 -1, তাই তো? বি এসছে। হ্যাঁ যে কম্পোজিশন টেবিলটা হয়েছে। হ্যাঁ তোমরা কিন্তু আমার মতো এইভাবে লিখবে না, কম্পোজিশন টেবিলটা জাস্ট সুন্দর করে লিখবে, লেখার পরে এগুলো তোমরা গুণ টুন গুলো ডান দিকে বাম দিকে নিচে যেটা ইচ্ছে করতে পারো। খাতা সবসময় ক্লিয়ার কাট। তাহলে লেখো ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল টেবিল দ্যাট, এটা জি কি হলো, যে প্রত্যেকটা যে এলিমেন্ট ছিল না, প্রত্যেকটা ওই জি এর এলিমেন্ট ছিল। জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে প্রত্যেকটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পর যেগুলো পেয়েছিলাম তাই মাল্টিপ্লিকেশন হলো। নেক্সট 2 নম্বর, এটা 1 নম্বর। হ্যাঁ 2 নম্বর পাবে কি, আচ্ছা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ কি হয় আমরা জানি তো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এ এর সাথে অ্যাসোসিয়েটিভ। বি সি করলে যা হবে, আর এর সাথে বি করলে একটু সি করলে একই জিনিস হবে। অ্যাসোসিয়েটিভ অন কোথায় না এম টু আর, অ্যান্ড জি হচ্ছে, জিটা কোথাকার এলিমেন্ট, জিটা হচ্ছে সাব। জি আমাদের কি আছে না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের তো এগুলো তো, জিগুলো কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কালেকশনের কিছু সেট নাকি? ই এ বি সি এগুলো কি ম্যাট্রিক্সের কিছু সেট, তাহলে কি জিটা সাবসেট অফ এম টু আর 2 × 2 রিয়েল ম্যাট্রিক্সের কিছু সাবসেট, তাই তো? জি সাবসেট অফ এটা। এবার লিখো দেয়ারফর কি হবে, দেয়ারফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এটা অ্যাসোসিয়েটিভ হয়ে গেল অন জি। বড় সেটটা যদি অ্যাসোসিয়েট হবে, ছোটটা মাস্ট অ্যাসোসিয়েটিভ হবে, তো কি প্রপার্টি, বাই হেরিডিটারি প্রপার্টি। হ্যাঁ হেরিডিটারি, হেরিডিটারি
ডিটা প্রপার্টি। ঠিক আছে, দুটো হয়ে গেল। নেক্সট 3 নাম্বারটা কি দেখলাম না, প্রত্যেকটা এপিয়ার্স মানে আমরা কি দেখবে, টেবিলটা দেখো ভালো করে বুঝতে, আইডেন্টিটি কোনটা আইডেন্টিটি হবে দেখবে। এই দেখো ই, এই ইটা রো, রো ই আছে, রো বরাবর যে ইটা আছে সেটা কি হচ্ছে না প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পোজ করে পুরো সেই এলিমেন্টে চলে আসছে, তাই না? প্রত্যেকটা ইয়ের সাথে ই কে কম্পোজ করে ই চলে আসছে, এই ইটার সাথে এ কে কম্পোজ করলে এ চলে আসছে, মানে যেটার সাথে যেটা কম্পোজ করবো না সেটা এলিমেন্টেই চলে আসছে। হ্যাঁ, তাহলে এই আইডেন্টিটি কি বল, এটা কি বল, আইডেন্টিটি বলবে লেফট আইডেন্টিটি। আর এই এলিমেন্টটা এই ইটা কি, এই এর সাথে এই ই কে কম্পোজ করে ই আসছে, এই এর সাথে এ কে কম্পোজ করে এ আসছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট চলে আসছে, তাহলে আমরা রাইট আইডেন্টিটি বলবো। লিখো, it appears from the table হয়েছে, the row of e, এটা the row of e that মানে ওই এটা is the left identity, হ্যাঁ। and the column of e, এটা কি হবে না, that e column of e টা কি হয়, is right identity। হয়েছে, তাহলে দুটো যদি পেয়ে যায় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, দেখো কি হয়, দাস ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। এটা কি পেলে, আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলে, হলো। আর 4 নাম্বার ইনভার্স, প্রত্যেকটা ইনভার্স বলো, এখান থেকে বলবে, টেবিল থেকে বলো। আচ্ছা, দেব বলো এর ইনভার্স কি আছে। এই যে এ দেখলাম, এই বাম দিকে যে এটা আছে, এই কলাম ওয়াইজ রো ওয়াইজ, এর ইনভার্স কি আছে, সি হবে। সি, সি কে গুণ করলে ই পাচ্ছে, তাই না? তারপরে বি এর ইনভার্স কি আছে সৃজন, বি আছে। বি এর ইনভার্স বি আছে। সি এর ইনভার্স, সৃজন তুমিই বলো, সি এর ইনভার্স কি আছে, সি ইনভার্স এ। এ আছে, হ্যাঁ। তাহলে এগুলো লিখো, যেগুলো বললে এগুলো মনে করে লিখো। লিখো দা ইনভার্সেস অফ কি আছে না, ই কমা এ কমা বি কমা সি। তো আর এর ইনভার্স তো ই থাকবে নিজেই, এর ইনভার্স কি বললে, এর ইনভার্স সি বললে, আর বি এর ইনভার্স বি নিজে, আর সি এর ইনভার্স কি এ বললে, রেসপেক্টিভলি, বলো। এখন কমিউটেটিভ কিনা কি করে চেক করবে না, ডায়াগোনালটা চেক কর, দেখো যে ডায়াগোনালটা ছিল সেই ডায়াগোনালটা কি হচ্ছে, এটা লেখা আছে, ওটা দেখো এই ডায়াগোনালের রেসপেক্ট এটা কি কমিউট করছে কিনা, আর কি সিমেট্রিক কিনা, এটা মেন ডায়াগোনাল, এই দেব এটা কি কমিউট করছে দেখো তো, মেন ডায়াগোনাল এটা এর রেসপেক্টে সিমেট্রিক আছে কিনা। আবির বলো, এটা সিমেট্রিক কিনা মেন ডায়াগোনাল রেসপেক্টে। সিটা তো নেই, তাহলে কি করে হচ্ছে? কেন সি নেই, এই তো সি, এখানে সি আছে, এর উপর দিকে এখানে সি আছে, কোথায় সি নেই, এই তো এখানে সি আছে, এর রেসপেক্টে এখানে সি আছে,
এখানে ই আছে, আচ্ছা আচ্ছা। টেবিল ভুলভাল করেছে নাকি? এখানে এ আছে। না না না, ঠিক আছে। এ শুভজিৎ, এটা ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। হুম। দিলে কি হবে না, টেবিল, এটা 5 নাম্বার, হ্যাঁ, টেবিল ইজ সিমেট্রিক with respect to the matrix multiplication. अच्छा, with respect to the principal diagonal बोल दो ना, principal diagonal এই মেন যে ডায়াগোনাল আছে তার রেসপেক্টে কি সিমেট্রিক হয়ে গেল। এই সবগুলো হয়ে গেছে, দেয়ারফর হেন্স জি কি, জি ফর্মস অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করছে উইথ রেসপেক্ট টু কি আছে, কি কম্পোজিশনটা কি ছিল, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হলো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কি হলো, এটা গ্রুপ হয়ে গেল, হ্যাঁ, অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে গেল। মাল্টিপ্লিকেশন বানানটা ঠিক করে করো, এনইএল টিআই ডিকেশন সিআইটি। এই হলো আজকের ক্লাস। এতটা পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে জানাও।